একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা নিয়ে আলোচনা করছিলাম। বাংলা প্রথম পত্রের এই পর্যায়টাতে আমরা চাষার দুঃখ নিয়ে আলোচনা করব। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি বিখ্যাত প্রবন্ধ চাষার দুঃখ। প্রথমেই বলে রাখি, চাষার দুঃখ এই প্রবন্ধটার মূল ভাব হচ্ছে ভারতবর্ষের কৃষকদের দুর্দশা বা শোচনীয় অবস্থা এবং তা থেকে উত্তরণের উপায় বা প্রতিকারের উপায় বলেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই প্রবন্ধটার মাধ্যমে। আরেকটা জিনিস, এই চাষার দুঃখ প্রবন্ধটাতে আপনারা লিখে রাখতে পারেন, তৎকালীন কৃষকদের দারিদ্রতার একটি চাক্ষুষ দলিল দেওয়া হয়েছে এই চাষার দুঃখ প্রবন্ধটাতে। এটি মূলত চাষার দারিদ্র নিয়ে কথা বলা হয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন প্রচন্ড যুক্তিবাদী মহিলা। তিনি যুক্তির মাধ্যমে কথা বলতে পছন্দ করতেন। তো এই প্রবন্ধটাতেও তিনি চেষ্টা করেছেন অনেক বেশি যুক্তির মাধ্যমে চাষার দুঃখ বা চাষার দারিদ্রটাকে উপস্থাপন করার জন্য। এখান থেকে আমরা প্রথমত একে একে অনুচ্ছেদগুলো পড়ব এবং তার ব্যাখ্যাগুলোতে যাব। প্রথমত আসি, খেতে খেতে পুইরা মরি রে ভাই, পাছায় জোটে না তেনা, বইয়ের পয়সা বিকায় তবু সেইলা পায় না দানা। প্রথম দুটা লাইনে অর্থাৎ খেতে খেতে পুড়ে মরি ভাই, অর্থাৎ রোদ্রে পুড়ে মরতেছি জমিতে কাজ করে, পাছায় জোটে না তেনা অর্থাৎ আমার তারপরও সঠিক পোশাক পরিচ্ছদ পাই না, অর্থাৎ জামা কাপড়ের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে যে কৃষকদের চরম দারিদ্রতা প্রকাশ পাচ্ছে। এই দুই লাইনের পাশে লিখে রাখতে পারেন যে কৃষকদের চরম দারিদ্রতা প্রকাশ পাচ্ছে। বইয়ের পয়সা বিকায় তবু ছেলা পায় না দানা। পয়সা বলতে বোঝা হচ্ছে বিসা বা কোমর বন্ধনী, বিকায় বলতে বোঝায় বেচে দেওয়া হয়, বিক্রি করা। তবু সেইলা অর্থ ছেলে, ছেলে পায় না দানা, দানা হচ্ছে খাদ্য বা খাবার। তার মানে বইয়ের অলংকার বিক্রি করে দিই, তারপরেও ছেলে দুবেলা দুমুঠো ভাত পায় না বা খাবার পায় না। তো এখান থেকে এই চারটা লাইনেই মূল ভাবটা প্রকাশ পাচ্ছে যে চাষার দারিদ্রটা কেমন পর্যায়ে। খেতে খেতে কাজ করতে করতে রোদ্রে পুড়ে যায়, তারপরও ঠিক মতন কাপড় পায় না, পোশাক পরিচ্ছদ পায় না। আপনারা দেখলে একটু যদি চিন্তা করেন, বাইরে বের হলে রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা যারা দিন মজুর কাজ করে তাদের জামা কাপড়ের অবস্থা দেখতে পারে, আপনারা বুঝতে পারেন যে পিছন দিকে হয়তো বা জামাটা ছিঁড়ে গেছে বা সেলাই করে দেওয়া হয়েছে বা রিপু করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মানুষটা সারা দিন পরিশ্রম করতেছে, সকাল থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত রিক্সা চালানোর পরেও তার পোশাক পরিচ্ছদে সাধারণ মানের একেবারে ছেঁড়া কোনো একটা জামা কাপড় পরে আছে। তো সেটাই বলতেছে, খেতে খেতে পুইরা মরি রে ভাই, কৃষকদের কথা বলতেছে। পাছায় জোটে না তেনা, বইয়ের পয়সা বিকায় তবু সেইলা পায় না দানা। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে এই প্রবন্ধের প্রথম কবিতাংশ হচ্ছে এটা। এরকম মোট 5টি কবিতাংশ আছে এই প্রবন্ধটার মধ্যে। 5টা কবিতাংশেতে বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে কবিতার মাধ্যমে। শুনিতে পাই 150 বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। তার মানে 150 বছর পূর্বে 150 বছর পূর্বে ভারতবাসী আসলে অসভ্য বর্বর ছিল, এটা শুনিতে পাই। এই 150 বছর হইতে আমরা ক্রমশ সভ্য থেকে সভ্যতর হইতেছি। এখানে দুইটা জিনিস আন্ডারলাইন করতে পারেন। এটা হচ্ছে প্রথম লাইনটা সবসময় ইম্পর্টেন্ট, যে 150 বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল, এটা প্রথম লাইন। এই 150 বছর হইতে আমরা ক্রমশ সভ্য হইতে সভ্যতর হইতেছি, অর্থাৎ সভ্যতার উপর লেভেলে আসতেছি। কিভাবে? শিক্ষায় সম্পদে আমরা পৃথিবীর অন্যান্য দেশে জাতির সমকক্ষ হইতে চলে আসি। তাহলে দুইটা বিষয়ে আমরা অন্যান্য জাতির সমকক্ষে চলছি, এক হচ্ছে শিক্ষায় আর আরেকটা হচ্ছে সম্পদে। এখন আমাদের সভ্যতা ও ঐশ্বর্য রাখিবার স্থান নাই। কটাক্ষ করে কথা বলা হচ্ছে। সভ্যতা এবং ঐশ্বর্য বলতে এখানে পাশে লিখে রাখতে পারেন যে আধুনিকতাকে উপস্থাপন করা হচ্ছে, যে আধুনিকতা রাখবার কোনো স্থান নাই। সভ্যতা এবং ঐশ্বর্যের পাশে লিখে রাখতে পারেন, এটা সভ্যতা এবং ঐশ্বর্য বলতে আধুনিকতাকে বোঝানো হয়েছে। সত্যই তো, এই যে অব্রবেদী 5 তলা পাকা বাড়ি, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, এরোপ্লেন, মোটর লরি, টেলিফোন, টেলিগ্রাফ, পোস্ট অফিস, চিঠিপত্রের সুনিয়মিত ডেলিভারি, এখানে পাটকল সেখানে চটকল, অট্টালিকায় চূড়ায় বড় বড় ঘড়ি, সামান্য অসুখ হলেই 8-10 জন ডাক্তারে টিপে নারী, চিকিৎসা, ঔষধ, অপারেশন ব্যবস্থাপত্রের ছড়াছড়ি, থিয়েটার, বায়োস্কোপ, ঘোড়দৌড়, জনতার হুড়াহুড়ি, ল্যাম্পল্যান্ড, ডিঞ্জারেন্ড, বরফের গাড়ি,
ইলেকট্রিক লাইট, ফ্যান, অনারেবলের গড়াগড়ি, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় খাদ্যদ্রব্যের ভেজালের বাড়াবাড়ি, এসব কি সভ্যতার নিদর্শন নহে? আচ্ছা, এই অংশগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। অব্রবেদী পাঁচতলা বাড়ি বলতে বোঝাচ্ছে যে অব্রবেদী পাঁচতলা বাড়ি বলতে বোঝাচ্ছে হচ্ছে সুউচ্চ অট্টালিকা। অব্র অর্থ আকাশ, ভেদী অর্থ আকাশ ভেদ করা। অব্রবেদী বলতে আকাশ ভেদ করা পাঁচতলা বাড়ি অর্থাৎ সুউচ্চ দালান কোঠা। রেলওয়ে, রেলগাড়ি চলার ওয়ে। ট্রামওয়ে, ট্রাম যেদিক দিয়ে চলে। স্টিমার, এরোপ্লেন, মোটর লরি। টেলিফোন, টেলিগ্রাফ, পোস্ট অফিস, চিঠিপত্রের সুনিয়মিত ডেলিভারি। আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে এই লেখাটা কত সাল আগে, প্রায় অলমোস্ট 150 বছর আগের লেখা, যার কারণে লেখাটা এরকম, অর্থাৎ 100 বছরেরও আগের সময়টাতে লেখা, যার কারণে সেই সময়টাতে কি কি ছিল যে পোস্ট অফিস, চিঠিপত্রের সুনিয়মিত ডেলিভারি, এখানে পাটকল, সেখানে চটকল, অট্টালিকায় চূড়ায় বড় বড় ঘড়ি। আমরা দেখতে পারি যে রাজধানীতে যে নগর ভবন আছে তার উপরে বড় ঘড়ি লাগানো বা বিভিন্ন অট্টালিকার উপরে বড় বড় ঘড়ি লাগানো হয়ে থাকে, সেটাকে তুলে ধরছেন। সামান্য অসুখ হলে 8-10 জন ডাক্তারের টেপে নারী, অর্থাৎ আর একটু অসুখ হলেই, সামান্য কোনো অসুখ হলেই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরে বেড়াই, যে ডাক্তারের কাছ থেকে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এবং ওষুধপত্র, চিকিৎসা, অপারেশন ব্যবস্থাপত্র অর্থাৎ প্রেসক্রিপশনের ছড়াছড়ি। থিয়েটার, বায়োস্কোপ, ঘোড়দৌড়, জনতার হুড়াহুড়ি। ল্যাম্পল্যান্ড, টিনজারেন্ট, বরফের গাড়ি, ইলেকট্রিক লাইট, ফ্যান, অনারেবলের গড়াগড়ি। এই জায়গাটাতে অনারেবলের গড়াগড়ির পাশটাতে আপনি লিখে রাখতে পারেন যে অনারেবলের গড়াগড়ির অর্থটা বোঝানো হয়েছে, তিনি নিজেই লিখে দিয়েছেন, খাদ্যদ্রব্যে ভেজালের বাড়াবাড়ি, অর্থাৎ বৈজ্ঞানিক উপায়ে, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় খাদ্যদ্রব্যে ভেজালের বাড়াবাড়ি। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে। খাদ্যদ্রব্যে ভেজালের বাড়াবাড়ি সেটা কোন উপায়ে? সেটা হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে। আরেকটা হচ্ছে যে সংখ্যাবাচক প্রশ্নে 8-10 জন ডাক্তারের টেপে নারী, এটা একটু ইম্পর্টেন্ট। এরপর আসে ঘড়ির কথা বলা হয়েছে কোথায়? অট্টালিকার চূড়ায় বড় বড় ঘড়ি, অর্থাৎ অট্টালিকার চূড়ার কথা বলা হয়েছে। কোথায় বড় বড় ঘড়ি থাকে? সেটা হচ্ছে অট্টালিকার চূড়ায়। তো এসব কি সভ্যতার নিদর্শন নয়? নিশ্চয়, যে বলে নহে সে ডাহা নিমক হারাম। তাহলে নিমক হারাম কাদেরকে বলা হয়েছে? এখানে আমরা বলতে পারি যে যে সভ্যতার নিদর্শনকে অস্বীকার করে তাদেরকে লেখিকা নিমক হারাম বলে সম্বোধন করেছেন। কিন্তু ইহার অপর পৃষ্ঠাও আছে। কেবল কলিকাতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ নহে, এবং মুষ্টিমেয় সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী নহে। এখানে কয়েকটা কথা বলা আছে, যে অপর পৃষ্ঠা আছে, যে আমরা জানলাম সভ্যতা এবং ঐশ্বর্যে আমাদের রাখার স্থান নাই, যেটা ব্যঙ্গ করে বলা আছে। বিভিন্ন জায়গার বিভিন্ন সভ্যতার নিদর্শনগুলো দেখাচ্ছিলেন, মোটর গাড়ি চলাচল বা ডাক্তার, ঔষধপত্রের ব্যবস্থাপত্রের ছড়াছড়ি, বা বরফের গাড়ি, ইলেকট্রিক লাইট, এগুলো সকল কিছুই আমাদের আছে। কিন্তু তাছাড়াও আমাদের কি নাই সেগুলো, অর্থাৎ কি নাই তার অপর পৃষ্ঠাতে, মুদ্রার অপর পৃষ্ঠাতে কি আছে সেটা একটু দেখে আসি। ইহার অপর পৃষ্ঠাও আছে কেবল কলিকাতাটুকু, অর্থাৎ আমাদের শুধুমাত্র কলিকাতা যে অংশটুকু সেটা কিন্তু গোটা ভারতবর্ষ নয়। আর মুষ্টিমেয় বা সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী না। অর্থাৎ কোনো দেশকে যদি আপনি মূল্যায়ন করতে চান তাহলে সেক্ষেত্রে সেই দেশটাকে আপনি শুধুমাত্র সেই দেশের একজন ধনী বা 5 জন ধনী, 10 জন ধনীকে দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। যেমন আমরা যদি বলি ভারতবর্ষ, অর্থাৎ সমগ্র ভারতকে আমরা যদি বলি, একটা লার্জ নাম্বার অফ পিপল, অর্থাৎ অনেক বেশি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে। আমি ভারত বাদ দিয়ে দিলাম, বাংলাদেশের যদি চিন্তা করি তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু দারিদ্র সীমার নিচে অনেক মানুষ বসবাস করে। তো তার মানে আমরা বলতেছি কি, যে আমরা যদি শুধুমাত্র আমাদের পদ্মা সেতু বা দালান কোঠা, বিভিন্ন বড় বড় অট্টালিকা, আমাদের ট্রাম লাইন বা মেট্রো রেল আসতেছে, তো এই মেট্রো রেল বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোকে দেখে যদি আমি বলি যে আমাদের দেশটা উন্নত হচ্ছে, আসলে কিন্তু তা না। আমাদেরকে দেখতে হবে কি গ্রাম পর্যায়টাতে কতটুকু কৃষক খেতে পারছে কিনা, ঠিক বেলা 3 বেলা ঠিক মতন ভাত খেতে পারছে না, নাকি ঋণের দায়ে বা প্রতিদিনের কিস্তি দেওয়ার চিন্তাতে তাদের ঘুম হচ্ছে না। তো সেটাই আমরা বলতেছি। ইহার অপর পৃষ্ঠাও আছে কেবল কলিকাতাটুকু আমাদের গোটা ভারতবর্ষ নয়, এবং মুষ্টিমেয় সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি সমস্ত ভারতের অধিবাসী নহে।
অদ্য আমাদের আলোচ্য বিষয় চাষার দারিদ্র্য। এই যে প্রথম এখানে বলা হলো চাষার দারিদ্র্য, এটাই হচ্ছে মূলত এই লেখার মূল বিষয়। তো এখানে তার মানে আমরা এই পাশে লিখে দিতে পারি যে মূল আলোচ্য বিষয় হচ্ছে চাষার দারিদ্র্য। আর আরেকটা জিনিস হচ্ছে চাষার দারিদ্র্য, এখান থেকে আরেকটা জিনিস উপস্থাপন করা হচ্ছে যে আমরা সভ্য হয়েছি, আমাদের গাড়ি ঘোড়া সবকিছুতেই আমরা উন্নতি লাভ করছি, কিন্তু আমাদের চাষার দারিদ্র্যটা এখনো আছে। তো সভ্য হলেও কৃষকদের যে অবস্থা খারাপ, সেটাই হচ্ছে এই আলোচনার মূল বিষয়। চাষাই সমাজের মেরুদণ্ড, আর একটা ইম্পর্টেন্ট লাইন যে চাষাই সমাজের মেরুদণ্ড। এই প্রশ্নটা সবসময় আসে যে এটাকে ব্যাখ্যা করার বিষয়টা। এখানে চাষাই সমাজের মেরুদণ্ড বলতে বোঝাচ্ছে যে আমরা কৃষি প্রধান দেশ, আমাদের আয়ের অর্থাৎ অর্থনৈতিক মেজরিটি চলে আসে, অর্থাৎ মূল বিষয়টা কিন্তু ডিপেন্ড করে, নির্ভর করে কৃষিকাজের উপর। এখনো যদিও আমরা বলতে পারি যে আমাদের গার্মেন্টস শিল্প বা অন্যান্য অনেকগুলো শিল্প আছে, ওষুধ শিল্প আছে, কিন্তু তার বাইরেও আমরা বলি যে চাষাই সমাজের মেরুদণ্ড। কেননা কৃষি প্রধান দেশ আমাদের, এবং আমরা কৃষি প্রধান দেশ হওয়ার কারণে অর্থনৈতিক একটা মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি। তো এই জন্য আমরা বলবো যে চাষাই সমাজের মেরুদণ্ড। এখান থেকে কৃষক নির্ভরতা বোঝানো হয়েছে যে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেটাই বলি না কেন, সম্পূর্ণরূপে আমরা কিন্তু কৃষকের উপর নির্ভর করি। কেননা আজকে যদি সারা দেশে ধানের উৎপাদনটা একেবারে কম হয়, তার মানে চালের দামটা বেড়ে যাবে, আর বেশিরভাগ মানুষই অনাহারে বা অর্ধাহারে থাকতে হবে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে চাষাই সমাজের মেরুদণ্ড। শুধুমাত্র আমরা পেঁয়াজের কথাই চিন্তা করি না কেন, 2000 এই যে 20 সালের বা 19 সালের শেষ থেকে শুরু হয়েছিল, 20 সালের প্রথম দিক পর্যন্ত যে পেঁয়াজের দামটা 250 টাকা পর্যন্ত উঠে গেছে, তার মানে সেখান থেকেও কিন্তু আমরা বলতে পারি যে কৃষক বা চাষাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। তবে আমার ধান ভানিতে শিবের গান কেন? এটা একটা প্রবাদ বাক্য যে ধান ভানিতে শিবের গান, এটি একটি প্রচলিত প্রবাদ। এটা হচ্ছে অনর্থক আলোচনা বোঝায়। ধান ভানিতে শিবের গান বলতে বোঝায় অনর্থক আলোচনা। অবশ্যই এর কারণ আছে। তাহলে এই যে অনর্থক আলোচনা, এই আলোচনাটা কিন্তু অপ্রাসঙ্গিক না সম্পূর্ণরূপে, এর কারণ আছে, প্রাসঙ্গিকতা আছে। আমি যদি প্রথমেই পল্লীবাসী কৃষকের দুঃখ দুর্দশার কান্না কাঁদিতে বসিতাম, তবে কেহ চট করে আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেন যে আমাদের মোটর কার আছে, গ্রামোফোন আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমি যদি প্রথমেই দুঃখ দুর্দশার কথা বলতাম, তাহলে তার প্রতিবাদে কিন্তু আমাদেরকে বলেই দিত যে আমাদের তো অনেক ভালো কিছু আছে। আপনি শুধুমাত্র খারাপ দিকটাকেই উপস্থাপন করতেছেন, ভালো দিকটাকে তো উপস্থাপন করতেছেন না। এখন দেখবেন যে সরকার যদি কোনো দুর্বলতা ঢাকতে চায়, পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে, এই দুর্বলতাটুকু যদি ঢাকতে চায়, তাহলে তারা কি বলবে, এই সরকারের সময়টাতে আমরা পদ্মা সেতু করেছি, এই সরকারের সময়টাতে আমরা মেট্রো রেল করছি, এই সরকারের সময়টাতে আমরা এটা করছি, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। অর্থাৎ সেই বাজে অবস্থাটাকে, শোচনীয় অবস্থাটাকে না তুলে ধরে আমরা তুলে ধরতেছি কি, যে আমাদের ভালো দিকটা। কেননা কথার প্রতিবাদে কথা বলতে হবে। কিন্তু আমি যদি প্রথমে বলি যে আমাদের তো পদ্মা সেতু হয়েছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, আমাদের রাস্তাঘাট 4 লেন থেকে 8 লেন হয়ে গেছে, কিন্তু তাহলে কিন্তু আমার সামনে যে লোকটা থাকবে, যার সাথে আমি কথা বলতেছি বা যাকে যুক্তি উপস্থাপন করব, সে কিন্তু পরক্ষণে এই উদাহরণগুলো আর তুলে ধরতে পারবে না। এটা হচ্ছে জাস্ট অ্যান টেকনিক, অর্থাৎ একটা কৌশল অবলম্বন করে আমি দেখানোর চেষ্টা করতেছি, হ্যাঁ আমাদের ভালো কিছু আছে, আমি স্বীকার করে নিলাম ভালো কিছু আছে, কিন্তু একটু খারাপের দিকটা একটু দেখে আসি কি অবস্থা। তো সেটাই বলছে। আমি যদি প্রথমে পল্লীবাসী কৃষকের দুঃখ দুর্দশার কান্না কাঁদিতে বসিতাম, তবে কেহ চট করে আমার চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিতেন যে আমাদের মোটর কার আছে, গ্রামোফোন আছে, ইত্যাদি ইত্যাদি। ভালোর ভাগ ছাড়িয়া কেবল মন্দের দিকটা দেখা কেন? অর্থাৎ আমাকে তখন প্রশ্ন করতো যে ভালোর দিক আপনি তো চোখে পড়ে না, আপনি তো ভালো দিক দেখেন না, শুধুমাত্র সরকারের সমালোচনাটাই আপনার চোখে পড়ে, সরকার যে এত ভালো কিছু করতেছে সেগুলো তো আপনার চোখে পড়বে না। অর্থাৎ এই ধরনের কথাগুলো বলে বলে ফেলতো। সেই জন্যই ভালোর দিকটা আগে দেখাইলাম যে হ্যাঁ ঠিক আছে, ভালোর দিকটা আমরা দেখাই নিছি,
এখন মন্দের দিক দেখা যাক। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বলতেছি যে আমি যদি প্রথমে পল্লীবাসীর কৃষকের দুঃখ দুর্দশার কান্না কাঁদিতাম, এর অর্থটা হচ্ছে আমরা কথা বলে থাকি যে আগে তিতা পরে মিঠা ভালো, কিন্তু প্রথমেই যদি আপনি তিতা কথা বলতে চান তাহলে অপোজিটে যাকে আপনি বলতেছেন সে কিন্তু মিঠা কথা বলার সুযোগ পেয়ে যায়। কিন্তু আপনি যদি আগে মিঠা কথা বলে নেন, তার যদি অনেক গুণের আলোচনা করে নেন, আপনার তো অনেকগুলো গুণ আছে ঠিক আছে, কিন্তু দেখেন আপনার এই দোষটা যদি আপনি ছেড়ে দিতেন তাহলে কিন্তু আপনার ভালো হতো। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমরা পছন্দ করি আগে তিতা পরে মিঠা প্রচলন হিসেবে, কিন্তু তিতা কথা আগে বললে স্বাভাবিকভাবে তাকে থামিয়ে দেওয়া হয়, যার কারণে আমরা বলতেছি এখন মন্দের দিকে দেখা যাক। এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখব যে চোখে আঙ্গুল দিয়ে দেখানো, অর্থাৎ হচ্ছে সরাসরি চাক্ষুষ বা প্রত্যক্ষ করানো, অর্থাৎ এটি একটা বাগধারা। চোখে আঙ্গুল দিয়ে দেখানো, চোখে আঙ্গুল দিয়ে দেখানো অর্থাৎ সুনির্দিষ্টভাবে প্রত্যক্ষ করানো বা উপস্থাপন করানোটাকে বোঝায় হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখা। এরপর আসি, ওই যে চটকল আর পাটকল এক একটা জুট মিলের কর্মচারীগণ মাসিক 500-700, 5 কিংবা 700, অর্থাৎ 500-700 বলতে বোঝানো যায় যে 500-700 একসাথে 500 কিংবা 700 টাকা বেতন পাইয়া নবাবী হালে থাকে। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন আছে, কারা নবাবী হালে থাকতেছে? এক হচ্ছে জুট মিলের কর্মচারীগণ বেতন পাচ্ছে কত? মাসিক 500 টাকা থেকে মাসিক 700 টাকা, ইম্পর্টেন্ট জিনিসগুলা। এবং পে কি হচ্ছে? নবাবী হালে থাকে, নবাবী চাল চালে, কিন্তু সেই জুট অর্থ এখানে বলেই দিছে পাট, যাহারা উৎপাদন করে তাহাদের অবস্থা এই যে পাছায় জোটে না তেনা। তাহলে এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে যে কাদের পাছায় জোটে না তেনা বলতে, বা পাছায় জোটে না তেনা বলতে কাদেরকে বলা আছে? সেটা হচ্ছে পাট চাষীদের কথা বলা হচ্ছে কিন্তু এখানে। তো এখানে কয়েকটা জিনিস দেখুন, 500-700 টাকা করে বেতন পাচ্ছে, সেখানে নবাবী হালে চলতেছে, কিন্তু কৃষক যে সেই সময়টার থেকে, সেই সময় আজ থেকে 150 বছর আগে বা 120 বছর আগে কথাটা বলা হচ্ছে যে সেই সময়টাতে 5 থেকে 700 টাকা বেতন পাচ্ছে, পেয়ে নবাবী হালে চলতেছে, কিন্তু সেই পাট যারা তৈরি করতেছে, উৎপাদন করতেছে, তাদের কিন্তু আসলে শরীরে কাপড় চোপড় নাই। ইহা ভাবিবার বিষয় নহে কি? আল্লাহ তাআলা এত অবিচার কিরূপে সহ্য করিতেছেন? এখন এখানে কয়েকটা বিষয়, এখানে জুট মিলের কর্মচারীদের কথা বলা আছে, এটিকে উপস্থাপন করা হচ্ছে শোষক শ্রেণী হিসেবে, যারা শোষণ করতেছে তাদেরকে হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে এর পাশে আপনারা লিখে দিতে পারেন যে শোষক শ্রেণী। একটা সংক্ষিপ্ত জিনিস উপস্থাপন করি, যেমন গ্রামে যখন আসলাম, গ্রামে দেখতে পাচ্ছিলাম যে ধানের মন অর্থাৎ 40 কেজি ধানের দাম হচ্ছে 500 টাকা। সাপোজ 500 টাকা, 600 টাকা বা 700 টাকা, আমি যদি সর্বনিম্ন 500 টাকায় ধরি যে 500 টাকা মন, তার মানে কেজি প্রতি আসতেছে 12 টাকা, কিন্তু 1 কেজি ধানের দাম 12 টাকা। এই ধানটা থেকে চাউল যখন হচ্ছে, সেই চাউলটা আমরা ঢাকাতে কিনতেছি 60 টাকা বা 70 টাকা বা 50 টাকা, সর্বনিম্ন ধরি আমি 50 টাকা। তাহলে 12 টাকার ধান যে উৎপাদন করলো সে পাচ্ছে 12 টাকা 1 কেজিতে, আর সেই জিনিসটা যে খাচ্ছে তার পর্যন্ত পৌঁছাতে কিন্তু লাগতেছে 50 টাকা। আপনি বলতে পারেন যে ধানের তো সবকিছুই হচ্ছে চাল হয় না, কিছু হচ্ছে চিটা বের হয় বা ধানের যে বাকলটা থাকে সেটা চলে যায়। তো এখান থেকে আমরা ধরে নিলাম যে 1/3 চলে যায়, যদিও এত চলে যায় না। তাহলেও যদি বলি যে 1 কেজি ধান বা 3 কেজি ধান থেকে 1 কেজি আমরা বাদ দিলাম, 2 কেজি থাকে, তাহলে 3 কেজি ধানের দাম হচ্ছে 3 বাং 30 টাকা, আর 2 কেজি চাউলের দাম 100 টাকা। তার মানে অর্ধেকেরও কম টাকা পাচ্ছে হচ্ছে কৃষকরা। তাহলে বাকি টাকাগুলো কারা পাচ্ছে? যারা মাঝখানে থাকতেছে, ব্যবসায়িক শ্রেণী, তারা। তো এই জন্য বলতেছে কি যে এই কৃষকরা ঠিক মতন দাম পাচ্ছে না, তাদের শরীরে পোশাক থাকতেছে না, কিন্তু যারা এটার বিপণন বা
ব্যবসায়িক কাজে নিয়োজিত তারা কিন্তু কে কার চাইতে কত বেশি কোটি টাকার মালিক হচ্ছে সর্ব বাংলাদেশের সর্ববৃহৎ বা সর্বশ্রেষ্ঠ ধনী কে, সেই প্রতিযোগিতা কিন্তু নেমে গেছে। তো সেটাই বলছে, ইহা ভাবিবার বিষয় নহে আল্লাহ তাআলা এত অবিচার কিরূপে সহ্য করতেছেন। এই যে অবিচার কৃষকদের প্রতি, সেটা আল্লাহ তাআলা কেমনে সহ্য করতেছেন। এরপর আসি, সমগ্র ভারতের বিষয় ছাড়িয়া কেবল বঙ্গদেশের আলোচনা করলেই যথেষ্ট হইব। তার মানে তিনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কিসের আলোচনা করতেছেন? শুধুমাত্র বঙ্গদেশের আলোচনা করলেই যথেষ্ট হইবে। একটি চাউল পরীক্ষা করিলেই হাড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়। এখানে কয়েকটা জিনিস আপনি করেন যে সমগ্র ভারত বাদ দিয়ে আমরা আলোচনা করতেছি শুধুমাত্র বঙ্গদেশের ইম্পর্টেন্ট বিষয়। একটা চাউল বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? একটা চাউল বলতে বঙ্গদেশকে বোঝানো হচ্ছে। আর সমগ্র হাড়ি ভরা ভাত বলতে কাকে বোঝানো হচ্ছে? এটা হচ্ছে ভারতকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা চাউলকে টিপ দিই তাহলেই বুঝতে পারবো যে সমগ্র হাড়ি ভরা ভাত হয়েছে কি হয় নাই। তো একটা চাউল পরীক্ষা করলেই হাড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়। আমাদের বঙ্গভূমি, অর্থাৎ এই বঙ্গভূমির কথা বলছে, অর্থাৎ একটা চাউল যাকে নিয়ে বলা হচ্ছে, সেই বঙ্গভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা, তবু চাষার উদরে অন্ন নাই কেন। যদিও অন্ন বানানটা হবে ডাবল ন, অন্ন নাই কেন অর্থাৎ খাবার নাই কেন। যে আমাদের বঙ্গভূমি, এই বঙ্গভূমি সুজলা সফলা আমরা সবসময় বলে থাকি, শস্য শ্যামলা, সবসময় শস্য শ্যামল হয়ে থাকে। তারপরও কৃষকের পেটে কেন খাবার থাকে না? ইহার উত্তর শ্রদ্ধাস্পদ রবীন্দ্রনাথ ঠাকুর দিয়াছেন ধান্য তার বসুন্ধরা যার। এই উক্তিটা রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে কয়েকটা প্রশ্ন আসে যে চাষার দুঃখ প্রবন্ধটাতে কোন লেখকের উক্তির উপস্থাপন করা হয়েছে? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থাপন করা হয়েছে। কি উক্তিটা? ধান্য তার বসুন্ধরা যার। এটার পাশে লিখে রাখতে পারেন জোর জবরদস্তি। অর্থাৎ ধান্য বলতে ধান বোঝায়, ধান তার, বসুন্ধরা বলতে বোঝায় হচ্ছে জমি যার, অর্থাৎ জমি যার, ধান তার। তাই তো অভাগা চাষাকে, অভাগা বলতে চাষাকে অভাগা বলা হচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন, অভাগা বলা হয়েছে কাকে? অভাগা চাষাকে বলা হচ্ছে। সে কেবল খেতে খেতে পুইরা মরিবে, হাল বহন করিবে আর পাট উৎপাদন করিবে। অর্থাৎ কৃষকের কাজ তো শুধুমাত্র কৃষি কাজ করবে, তার পেটে ভাত থাকলো কি থাকলো না সেটা দিয়ে তো কিছু নাই। জমি যার জমি সে ধান পাবে, অর্থাৎ সেই কৃষক। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, জমি যার, যে চাষবাস করতেছে, সে জমি যার, সেই জমিতে যে চাষবাস করতেছে সেই মজুর বা শ্রমিক বা চাষা কৃষক, সে তার প্রাপ্য ধানটা পাচ্ছে না, কিন্তু এই ধানটা তার, যার জমি তার ঘরে উঠে যাচ্ছে। এটা বোঝানো হচ্ছে যে জবরদস্তি করা, অর্থাৎ জবরদস্তি করে নেওয়া। যেমন একটা ধরুন, বাজারে যদি একটা সিন্ডিকেট তৈরি করা হয় যে আজকে কোনো ব্যবসায়ী ধানের দাম 500 টাকা মনের বেশি দেবে না, তাহলে ওই বাজারে যারা ধান নিয়ে যাবে সকল ব্যবসায়ী যদি একই সাথে চিন্তা করে যে 500 টাকার উপরে আমরা কিনবো না, তার মানে কি যারা বেচতে আসছে তাদের তো বিক্রি করতে বাধ্য, যে দামই হোক, বাজারে যে দাম সেই দামে আমাদেরকে বিক্রি করতে হবে। এখন ওই শ্রেণীটা যারা এই সিন্ডিকেটটা তৈরি করলো, তারা জমাট করে রেখে পরবর্তীতে এই জিনিসটাই বিক্রি করতেছে কি হিসেবে? চাউল আমরা 50 টাকার নিচে বিক্রি করব না বা 60 টাকার নিচে বিক্রি করব না। তার মানে কি তারা একটা বড় কিন্তু অংশ পেয়ে যাচ্ছে। তো এটাই বলছে যে জবরদস্তি করে ফেলা, যে জোর করে দেওয়া, যে জোর করতেছে তোকে দিতেই হবে, আমার কাছে না বিক্রি করলে পারে ওর কাছে বিক্রি করবে, ও তো আমার মতন ব্যবসায়ী, আমরা সবাই একই সমান, তোর ধান তো আমার কাছে বিক্রি করলেও যা, ওর কাছে বিক্রি করলেও তাই, আমাদের মধ্যেই তো আসতে হবে। তো সেটাই। তা হইলে চাষার ঘরে যে মোরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল, এ কথার অর্থ কি? অর্থাৎ বলা হচ্ছে যে এই যে মোরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল, এই কথাটার মানেটা কি? তার মানে কোন সময়টাতে ছিল? ইহা কি শুধুই কবির কল্পনা? এটা কি কবি শুধুমাত্র কল্পনা করছে যে এরকম কিছু?
আসলে না। ব্যাপারটা দেখুন, আমি যখন খুব ছোট তখন আব্বু বাজার থেকে মাছ নিয়ে আসলে মাছের কেজি বা মাছের সর্বনিম্ন এটা থাকতো 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজনের মাছ নিয়ে আসতো। আর এখন বাজারে গেলে মাছ পাওয়া যায় সর্বোচ্চ 1 কেজি, 1.5 কেজি। তখন ছিল সর্বনিম্ন 2 কেজি, 2.5 কেজি, আর এখন গেলে পাওয়া যায় যে সর্বোচ্চ 1.5 কেজির থেকে 2 কেজি। পার্থক্যটা দেখেন, পুকুরে যখন নামা হতো পুকুর ভর্তি শুধুমাত্র মাছ আর মাছ। হ্যাঁ, মাছ ছিল খুব ছোট বেলার সময়টাতে। আর এখন সেই পুকুরগুলোতে মাছ চাষ করতে করতে, অর্থাৎ মাছ চাষিরা মাছগুলো যারা ব্যবসায়িক ভাবে নেয় তারা এই শ্রেণীটা, অর্থাৎ মাছ বিক্রি করতে করতে এখন মাছ পাওয়াই যায় না ওই ধরনের। আচ্ছা, মোরাই ভরা ধান ছিল। মোরাই ভরা বলতে বোঝা হচ্ছে যে, মোরাই বলতে গ্রাম অঞ্চলে কৃষকরা ধান রাখার জন্য এক ধরনের জায়গা করে রাখে, সম্পূর্ণ অংশটা বাঁশ বা প্রাচীর দিয়ে একটা অংশ করে রাখে যেখানে ধান রাখা হয়। তো সেটাই বলা হচ্ছে যে মোরাই ভরা ধান, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল। এই কথার অর্থ কি? এই কথার অর্থটা হচ্ছে, এই সম্পূর্ণ কথাটার অর্থটা হচ্ছে যে কৃষকরা যে সচ্ছল ছিল, এর পাশে লিখে রাখেন কৃষকদের সচ্ছল অবস্থার উদাহরণ বা সচ্ছলতার প্রমাণ, সচ্ছল অবস্থার প্রমাণ। তো তাহলে কি ছিল? মোরাই ভরা ছিল হচ্ছে ধান, আর গোয়াল ভরা ছিল হচ্ছে গরু, আর উঠোন ভরা ছিল মুরগি। এই প্রশ্নটা, এই যে উঠান ভরা কি ছিল সেটা হচ্ছে মুরগি। এ কথার অর্থ কি শুধুই কল্পনা? না, এ কবির কল্পনা নয়, যদিও এখানে একটু ভুল হয়েছে। না, এ কবির কল্পনা নহে, কাব্য উপন্যাসও নহে, সত্য কথা। তাহলে সত্য কথা, পূর্বে ওসব ছিল, এখন নাই। কখন নাই? যখন আমরা সভ্য হয়েছি। আগে অসভ্য ছিলাম, তখন আমাদের এরকম সবই ছিল, কিন্তু এখন সভ্য হয়েছি যার কারণে এখন নাই। আরে এখন যে আমরা সভ্য হয়ে আছি, দেখুন কটাক্ষ করা হচ্ছে কিভাবে। এখন আমরা সভ্য হয়ে আছি যার কারণে এই জিনিসগুলো নাই। ইহাই কি সভ্যতা? এই যে নাই, এই জিনিসটাই কি সভ্যতা? অভাব কখনো সভ্যতা হতে পারে না। সভ্যতা কি করিবে? ইউরোপের মহাযুদ্ধ, ইউরোপের মহাযুদ্ধের পাশে লিখে রাখেন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। ইউরোপের মহাযুদ্ধ সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করা হয়েছে, সর্বশান্ত করিয়াছে, তা বঙ্গীয় কৃষকের কথা কি? তাহলে কোন জিনিসটা পৃথিবীকে সর্বশান্ত করছে? সেটা হচ্ছে ইউরোপের মহাযুদ্ধ। ইউরোপের মহাযুদ্ধ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। তো এটা আসলে কিন্তু যুক্তি না, এটা কিঞ্চিত যুক্তি, ছোটখাটো যুক্তি। যেমন ধরুন, আমি বললাম যে ভারত আমাদেরকে পেঁয়াজ দিচ্ছে না, যার কারণে পেঁয়াজের মূল্য 250 টাকা কেজি হয়ে গেছে। এটা কি আসলে যুক্তি? হ্যাঁ, যুক্তি, ছোট যুক্তি। তাহলে আমাদের দেশে যে পেঁয়াজটা উৎপাদন হয় সেই পেঁয়াজগুলো কোথায় গেল? আর আমাদের দেশে যে পেঁয়াজগুলো উৎপাদন হয়েছে সেই পেঁয়াজগুলো সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, বা এই পেঁয়াজগুলো সরাসরি আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, যার কারণে কোনো একটা জায়গাটাতে এটার স্তূপ আছে, যেই জায়গাটার কারণে আমরা ঠিক মতন পাচ্ছি না। ঠিক একইভাবে চিনির ক্ষেত্রেও দেখবেন, রমজান মাসের সময়টাতে হঠাৎ করে চিনির দাম বেড়ে যায় কেন? চিনি কি আমাদের দেশে নাই? হ্যাঁ, আমাদের দেশে অনেক চিনি কল আছে যেখানে প্রচুর পরিমাণে চিনি উৎপন্ন হচ্ছে। তারপরেও চিনির দামটা কেন এত বেশি হচ্ছে? কারণটা হচ্ছে ওই সময়টাতে একটা সিন্ডিকেট বা ব্যবসায়িক মহল তারা করে রাখছে কি, যে দখল করে রাখছে, যার কারণে আমরা ঠিক মতন ওই জিনিসটা পর্যন্ত পাচ্ছি না। তো এটাই বলছে যে সেখানে একটা কিঞ্চিত ছোট একটা যুক্তি দেখাচ্ছে যে ইউরোপের মহাযুদ্ধ হয়েছিল, তো সেই জন্য পৃথিবীর সব জায়গাটাতেই সর্বশান্ত হয়ে গেছে, কোনো জায়গাতে কিছু নাই। এই জন্য আমাদের এই যে বঙ্গীয় কৃষক, অর্থাৎ বাংলার যে কৃষকরা, তাদের কথা আর কি বলবো, তাদেরও কিছু নাই। আসলে কিন্তু এটা যুক্তি না। যুক্তিটা কি হবে সেটা আমরা একটু আসি। আমি উপযুক্ত উত্তরে সন্তুষ্ট হইতে পারি না, কারণ ইউরোপের মহাযুদ্ধ তো এই 7 বছরের ঘটনা, অর্থাৎ যুদ্ধ তো মাত্র হয়েছে। তাহলে 50 বছর পূর্বেও কি চাষের অবস্থা ভালো ছিল? আচ্ছা, 7 বছর আগে বিশ্বযুদ্ধ হয়েছে, এখানে ইম্পর্টেন্ট যে কত বছর আগে কথা উল্লেখ করা আছে, যে 7 বছর আগের ঘটনা। 50 বছর পূর্বেও কি চাষের অবস্থা ভালো ছিল? তার মানে 50 বছর আগের কথা বলা হচ্ছে।
তো 50 বছর পূর্বেও কি চাষার অবস্থা ভালো ছিল? না, ছিল না। দুই একটি উদাহরণ দেখাই। বাল্যকালে শুনিতাম টাকায় 8 সের সরিষার তেল পাওয়া যেত। টাকায় পাওয়া যেত 8 সের সরিষার তেল। এই জায়গা থেকে আসে যে 1 সের সরিষার তেলের দাম কত? অঙ্ক করতে হবে না। দেখুন 1 টাকা বলতে বোঝায় হচ্ছে 16 আনা। তখন আনায় কাউন্ট করা হতো, গণনা করা হতো। 1 টাকা সমান 16 আনা। তার মানে 16 আনায় পাওয়া যায় হচ্ছে 8 সের তেল। তার মানে 8 সের তেলের দাম 16 আনা। তার মানে 1 সের তেলের দাম হচ্ছে 2 আনা। এখান থেকে 1 সের তেলের দাম 2 আনা। আর টাকায় 4 সের ঘৃত বলতে বোঝায় হচ্ছে ঘি। তার মানে 4 সের ঘি, 16 আনায় 4 সের ঘি। তাহলে 4 সের ঘিয়ের দাম 16 আনা হলে 1 সের ঘিয়ের দাম 4 আনা। তার মানে 4 আনায় পাওয়া যেত 1 সের ঘি, 2 আনায় পাওয়া যেত 1 সের সরিষার তেল। যখন টাকায় 8 সের সরিষার তেল ছিল, অর্থাৎ 1 টাকায় যখন 8 সের সরিষার তেল পাইতাম, অর্থাৎ 1 সের সরিষার তেল যখন 2 আনা ছিল, তখনকার একটা গল্প বলতেছে যে কৃষক কন্যা জমিরনের মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিল। তাহলে এখানে একটা চরিত্র হচ্ছে কৃষকের কন্যার নাম হচ্ছে জমিরন, তার মাথায় বেশ ঘন ও লম্বা চুল ছিল। তার মাথায় প্রায় 8 পোয়া, অর্থাৎ 1 পোয়া বলতে বোঝা হচ্ছে 250 মিলিলিটার। 1 পোয়া 250 মিলিলিটার। তার মানে 8 পোয়া মানে হচ্ছে 125 মিলিলিটার তেল লাগিত। সেই জন্য যেদিন জমিরন মাথা ঘষিত বলতে সাধারণত যদি বোন বা আম্মুরা থাকে তাহলে সেক্ষেত্রে একটু দেখবেন যে যেদিন শ্যাম্পু করে সেই দিনটাতে শ্যাম্পু করার পর তেল লাগায় চুলে। তো সেটা বলছে যে যেদিন জমিরন মাথা ঘষতো, অর্থাৎ মাথা পরিষ্কার করতো, শ্যাম্পু করা না, তো সেই সময়টাতে তো শ্যাম্পুর প্রচলন না, সাবান দিয়ে সাধারণত মাথাটাকে পরিষ্কার করা হতো সমস্ত চুলে। তারও আগে আর একটা জিনিস করা হতো যে এঁটেল মাটি ছিল, এঁটেল মাটিটাকে গোল করে রেখে দেওয়া হতো, রোদে শুকানো হতো। সেই এঁটেল মাটিটা মাথায় ঘষে তারপরে মাথাটাকে পানি দিয়ে ধুয়ে ফেলা হতো। সেটাই আগের দিনে শ্যাম্পু বা সাবানের কাজ করা হতো। তো সেটাই বলছে যেদিন জমিরন মাথা ঘষিত, মাথা পরিষ্কার করিত, সেই দিন তাহার মা তাকে রাজবাড়ি লইয়া আসিত। রাজবাড়িতে কেন নিয়ে আসতো? রাজবাড়িতে তো তেলের অভাব নাই, তো তার মানে রাজবাড়িতে নিয়ে আসলে আমরা তাকে তেল দিতাম। সেই সময়টাতে আমরা তাকে তেল দিয়ে দিতাম, অর্থাৎ তার মাথায় যে এই যে এত বেশি তেল লাগতো, এই জন্য সেই সময়টাতে সে রাজবাড়িতে এসে তেল নিয়ে যেত। একটু যদি উদাহরণের মাধ্যমে বলি, আমাদের এলাকাতে কিছু জায়গায় মুড়ি ভাজে, অর্থাৎ চাল থেকে মুড়ি বানায় তারপর বিক্রি করে। তো এই মুড়ি যখন ভাজতে থাকে তখন আশেপাশে দেখি 2-3 জন মানুষ এসে দাঁড়ায় যায়, ছোট ছোট বাচ্চারা। কেন দাঁড়ায় যায়? কারণ মুড়ি ভাজার সময় যখন পাশে কেউ এসে দাঁড়ায় তাদেরকে অল্প কিছু করে মুড়ি দেওয়া হয় যে মুড়ি খাক। তো এই মুড়ি খাওয়ার লোভেই তারা বারবার এই জায়গাটাতে আসেন। তো রাজবাড়িতে যেহেতু তেলের অভাব নাই, তার মানে ওই জায়গাটাতে মানুষ কেন যেত, অর্থাৎ জমিরন কেন যেত? রিজনটা ছিল যে যাতে করে রাজবাড়ি থেকে তেল নিয়ে আসলে তাহলে আর অতিরিক্ত তেল কিনতে হচ্ছে না। তো কি বলতেছে? হা অদৃষ্ট, যখন 2 ঘন্টা পয়সায় 1 সের তেল পাওয়া যায়, তো 2 ঘন্টা পয়সা বলতে কি বোঝানো হচ্ছে? এখানে দেখুন ঘন্টা, 1 ঘন্টা বলতে বোঝা হচ্ছে 4 পয়সা, 2 ঘন্টা মানে হচ্ছে 4 8 পয়সা। 8 পয়সায় 1 সের তেল পাওয়া যেত। তখনও জমিরনের মাতা কন্যার জন্য 1 পয়সার তেল জোটাইতে পারিত না। তো তাহলে 1 পয়সার তেল জোটাইতে পারতো না কে? জমিরনের মা। অর্থাৎ কৃষকের এতই বেশি অভাব ছিল। এই ছিল প্রথম অংশ। এই অংশটার প্রথম অংশ। আমরা পরবর্তীতে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাষের দুঃখ নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়টাতে এর দ্বিতীয় পর্বে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। বাকি অংশটাতে কি বলা আছে সেগুলো একটু পড়ি। এই তো 30-35 বছর পূর্বে বিহার অঞ্চলের 2 সের খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করত। 25 বছর পূর্বে উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের অবস্থা এই ছিল যে, আচ্ছা প্রথম লাইনটা একটু করি। 30-35 বছর পূর্বে বলতে
এই জায়গাটাতে আপনারা লিখে রাখতে পারেন 30 বছর বলতে 1890 থেকে 1895 সাল বোঝানো হচ্ছে, বা 1885 থেকে 1890 বোঝানো হচ্ছে। বিহার অঞ্চলে, কোন অঞ্চলে? বিহার অঞ্চলে 2 সের খেসারির বিনিময়ে, খেসারি বলতে বোঝা হচ্ছে এক ধরনের ডাল, খেসারির ডাল হলুদ রঙের, দেখবেন মসুরের সাথে আরেকটা খেসারির ডাল। খেসারির বিনিময়ে কৃষক পত্নী মানে হচ্ছে কৃষকের স্ত্রী কন্যা বিক্রয় করতো, অর্থাৎ কন্যাকে বিক্রি করে দিত। 25 বছর পূর্বে অর্থাৎ 1900 সালের কথা বলা হচ্ছে, 1900 সালের কথা লিখে রাখতে পারেন। 1900 সালের দিকে উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের অবস্থা, তাহলে আরেকটা স্থান উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের অবস্থা এই ছিল যে কৃষকেরা অর্থাৎ কৃষকরা পখাল অর্থ হচ্ছে পান্তা ভাতের সহিত লবণ ব্যতীত অন্য কোনো উপকরণের সংগ্রহ করিতে পারিত না। অর্থাৎ সেই সময়টাতে কৃষকদের এতই বাজে অবস্থা ছিল যে পান্তা ভাতের সাথে যে কাঁচা মরিচটাও না, শুধুমাত্র লবণ ছাড়া অন্য আর কিছুই তারা সংগ্রহ করতে পারতো না। ইনফ্যাক্ট কিছুদিন আগের কথাও চিন্তা করেন না কেন, যে পান্তা ভাতের সাথে সাধারণত পেঁয়াজ বা মরিচ ব্যবহার করা হতো, এটাই খাওয়া হতো, অন্য কোনো তরকারির ব্যবস্থাটাও তাদের জন্য ছিল না। তো এই খবরগুলো কোথায় থেকে পাচ্ছিলেন জানেন? এটা সেই সময়টাতে সাখাওয়াত হোসেন অর্থাৎ বেগম রোকেয়ার স্বামী, তিনি এই উড়িষ্যার অন্তর্গত কণিকা রাজ্যের একটা চা বাগানের ম্যানেজার ছিলেন, যার কারণে তিনি সেই সময়কার সেখানকার অবস্থাগুলো জানতে পারছেন, তথ্যগুলো সংগ্রহ করতে পারছেন। পখাল বা পান্তা ভাতের সহিত লবণ ব্যতীত অন্য কোনো উপকরণের সংগ্রহ করিতে পারিত না। আচ্ছা, এটার জন্য একটা উদাহরণ দিই। একজন লোক মোটরসাইকেল করে যাচ্ছে, যাওয়ার সময়টাতে দেখে যে একজন কৃষক তিনি পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন। তো আঁশ ছাড়ানোর মাঝখানেই ওই যে নোংরা পানি, সেখানে হাত ধুয়ে নিয়ে তিনি পান্তা ভাত সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে খাচ্ছেন ওই পানির মধ্যে। কেননা সাধারণত বর্ষাকালে পানির মধ্যে নামার পরে সেখান থেকে উঠে শুকনা পোশাক পরে খাওয়া দাওয়া করে আবার পানিতে নামাতে অনেক কষ্ট, যার কারণে সাধারণত পানিতে নেমেই তারা খাওয়া দাওয়া করতো। তো মোটরসাইকেল করে যাওয়ার সময় এই জিনিসটা দেখে তিনি ছিলেন একজন ডাক্তার, তিনি চিন্তা করছেন যে এই ব্যক্তিটা তো গেছে, যেহেতু হাইজিনিক ওয়েতে তিনি খাবার খান নাই, তার মানে হচ্ছে এই পানির ময়লা পানিতেই হাত ধুয়ে নিছেন, তার মানে নিশ্চিত মানুষটা মারা যাবে। তো উনি কাজ শেষ করে আবার যখন আসছেন, আসার পথে দেখেন যে তিনি ওই জায়গাতে ঠিকই ওই পাট পরিষ্কার করতেছেন। উদাহরণটা এই জন্য বললাম যে এখানে খাবারের সাথে বলা আছে পান্তা ভাত এবং পেঁয়াজ এবং মরিচ, অন্য কোনো কিছু কিন্তু না। কৃষক তার সর্বোচ্চ শ্রম দিচ্ছে, পানির মধ্যে ডুবে থেকে পাট আড়াচ্ছে, পাট গাছ থেকে পাট আড়াচ্ছে, আর সেই পাটটা পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপরে বিক্রি করে তার কিন্তু ওই ভাত বা চালটা কিনতে হবে। আর এই পাটটাই যারা জুট মিলে কিন্তু ব্যবহার করত, তারা 500-700 টাকা বেতন পেয়ে নবাবে হালে অর্থাৎ অলস জীবন যাপন করত। এখন ব্যাপারটা হচ্ছে যে মানুষটা এত বেশি পরিশ্রম করতেছে, তার বিনিময়ে তাকে দিন শেষে খাবারের জন্য অপেক্ষা করতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে। আর যে ব্যক্তিটা পরিশ্রম করতেছে না বা অলসতায় জীবনযাপন করতেছে, নবাবে হালে চলতেছে, তারা মাস শেষে ঠিকই তার মাসহারা বা বেতন নিয়ে নিয়ে সে তার স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারতেছে। তো সেটাই বলা আছে, শুটকি মাছ পরম উপাদেয় ব্যঞ্জন বলিয়া পরিগণিত হইতো। এখানে একটা কথা হচ্ছে যে এই শুটকি মাছের কথাটা বলা হচ্ছে কোথাকার, অর্থাৎ এই শুটকি মাছটা কোথাকার পরম উপাদেয় বস্তু বলে পরিগণিত হচ্ছে, সেটা হচ্ছে উড়িষ্যার কণিকা রাজ্যের। এটা কিন্তু আসে যে শুটকি মাছ কোথাকার পরম উপাদেয় ব্যঞ্জন বলিয়া পরিগণিত হতো, সেটা হচ্ছে কণিকা রাজ্যের। তখন সেখানে টাকায় 25-26 সের চাউল ছিল, অর্থাৎ 1 টাকায় 25 কেজি বা 26 কেজি চাউল, সের অর্থ কেজি চাউল পাওয়া যেত। কিন্তু তারপরও কৃষকের কি এই অবস্থা। সাতভায়া নামক সমুদ্র তীরবর্তী, সাতভায়া একটা স্থানের নাম, তাহলে সাতভায়া নামক সমুদ্র তীরবর্তী গ্রামের লোকেরা পখাল ভাতের সাথে, পখাল অর্থ পান্তা,
পান্তা ভাতের সাথে লবণও জুটাইতে পারতো না। অর্থাৎ তাদের এতই বাজে অবস্থা যে পান্তা ভাতের সাথে যে লবণ খাবে সেই লবণটারও উপায় ছিল না। তারা কি করতো, তাহারা সমুদ্র জলে চাল ধুইয়া ভাত রাধিয়া খাইতো। অর্থাৎ সমুদ্র পানি লবণাক্ত, যার কারণে সেখানে যদি আমরা চাউল ধুই তার মানে সেক্ষেত্রে চাউলের মধ্যে তো ভাতের মধ্যে অটোমেটিক্যালি লবণ চলে আসবে, যার কারণে পান্তা ভাতে নতুন করে লবণ দিতে হবে না। এই কনসেপ্ট থেকে তারা সমুদ্র জলে চাল ধুয়ে ভাত রাধিয়া খাইতো। আর একটা জিনিস দেখেন, রংপুর জেলার, অর্থাৎ এখনো আমার কাছে মনে হয় যে রংপুরে অনেক বেশি একটা জিনিস বলা হয়ে থাকে রংপুর অঞ্চলে। আপনারা যদি রংপুর অঞ্চলের কেউ থেকে থাকেন তাহলে একটু কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন যে অভাবটাকে তারা একটা শব্দ উপস্থাপন করেন। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয়ও বলছিলেন মঙ্গা বা এই ধরনের কোনো একটা শব্দ। তো রংপুর জেলার কোনো এক গ্রামের কৃষক এত দরিদ্র যে টাকায় 25 চাউল পাওয়া সত্ত্বেও ভাত না পাইয়া লাউ কুমড়া প্রভৃতি তরকারি, পাট শাক, লাউ শাক ইত্যাদি সিদ্ধ করিয়া খাইত। দেখেন কৃষকদের এতই সেই সময়টাতেও বা এখনো এতই খারাপ অবস্থা যে 1 টাকায় 25 চাউল পাওয়া সত্ত্বেও ভাত পাইতো না, যার কারণে লাউ গাছ থেকে লাউ শাক বা কুমড়া বিভিন্ন তরকারি শুধুমাত্র সাধারণ সিদ্ধ করে সেগুলো খেয়ে জীবনযাপন করত। আর পরিধান করিত কি শুনিবেন, পুরুষেরা বহু কষ্টে স্ত্রী লোকদের জন্য 8 হাত কিংবা 9 হাত, এখন তো 14 হাত শাড়ি থাকে তো বা 12 হাত শাড়ি থাকে, তো 8 হাত কিংবা 9 হাত কাপড় সংগ্রহ করিয়া দিয়া নিজেরা কৌপিন ধারণ করিত। একটা জিনিস দেখবেন যে আগের দিনের সিনেমা ভাত দে একটা সিনেমা আছে শাবানার, তো ওই ছবিটাতেও কিছুটা অভাবকে উপস্থাপন করা হয়েছে, বা ওই সময়কালীন যে ছবিগুলো ছিল দুর্ভিক্ষের সময়কালীন যে ছবিগুলো নির্মাণ করা হয়েছে সেখান থেকে কিন্তু এই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে। ভাত দিয়ে সিনেমাটা দেখবেন, তাতে করে বোঝা যাবে যে সেই সময়টাতে কি ধরনের অভাবটা ছিল। তো সেই সময়টাতে দেখবেন যে মেয়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, শুধু শাড়ি, অর্থাৎ তাদের জন্য শুধুমাত্র ওই অতটুকু কাপড়ই ছিল যেটার মাধ্যমে শুধুমাত্র তাদের লজ্জা নিবারণ করতে পারতো, শরীরে জড়ায় রাখতে পারতো। অতিরিক্ত কোনো কাপড় তাদের শরীরে জুটতো না। তো 8-9 হাত কাপড় সংগ্রহ করত স্ত্রী লোকদের জন্য, দিয়ে নিজেরা কৌপিন এক ধরনের পোশাক ধারণ করিত। কৌপিন অর্থাৎ হাঁটু পর্যন্ত এক ধরনের পোশাক পাওয়া যায়, সেটা হচ্ছে কৌপিন। শীতকালে দিবাভাগে মাঠে মাঠে রৌদ্রে যাপন করিত, অর্থাৎ শীতের যেহেতু পোশাক ছিল না, অর্থাৎ আমার ছোটবেলাতেও দেখছি যে কৃষকরা সেই ছোটবেলাতে রোদ বের হলেই রোদের মধ্যে এসে দাঁড়ায় যেত, যাতে করে যেই জায়গাটাতে রোদ বেশি সেই জায়গাতে দল বেঁধে একসাথে বসে থাকতো। কারণটা কি, যে তাদের শীতের পোশাকটা থাকতো না। তাহলে দিনের বেলাতে এরকম রাত্রি যাপন করতো, রাত্রিকালে শীত অসহ্য বোধ হলে, যখন শীতটা অসহ্য বোধ হতো তখন উঠিয়া অর্থাৎ বিছানা থেকে উঠায়া পাটখড়ি, পাটখড়ি অর্থাৎ হচ্ছে আমাদের এলাকাতে বলা হয় শোলা, তো সাদা যে অংশ পাট ছাড়ানোর পর যে অংশটা থাকে সেটাকে বলা হয় পাটখড়ি। পাটখড়ি জ্বালিয়া আগুন পোহাইতো, অর্থাৎ সেই মানে হচ্ছে পাটখড়িটাকে একসাথে জ্বলায় আগুন জ্বালাতো, আগুন থেকে তাপটা নিয়ে তারা রাত্রি কাটাতো। বিচালি বা পোয়াল খড় শয্যায় শয়ন করিত, অর্থাৎ বিছানারটাও তেমন ছিল না যে যেটার কারণে পোয়াল বা বিচালি, যেটা ধান থেকে আসে, ধান আড়ানোর পর যে অংশটা থাকে সেটাকে বলা হয় বিচালি বা পোয়াল ঘর। তো সেটা বিছালে স্বাভাবিকভাবে সেই জিনিসটা গরম হয়ে থাকতো। তো বিছানাটা এটা এভাবে বিছানা বানায় শয্যায় শয়ন করতো। অথচ এই রংপুর, আসলেই দেখেন এই রংপুর ধান্য এবং পাটের জন্য বিখ্যাত, অর্থাৎ বিভিন্ন ধরনের ধান আছে যেটা হচ্ছে রংপুর বিখ্যাত, আবার এই পাটের জন্য রংপুর বিখ্যাত। সুতরাং দেখা যায় ইউরোপীয় মহাযুদ্ধের সহিত চাষার দারিদ্র্যের সম্পর্ক খুবই অল্প, যে সেই সময়টাতে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে, ইউরোপীয় যুদ্ধ। তো এখানে একটা জিনিস লিখতে পারেন যে প্রথম বিশ্বযুদ্ধ বা ইউরোপীয় মহাযুদ্ধ কত সালে হয়, 1914 থেকে 1918 সাল। তো ইউরোপীয় মহাযুদ্ধ কিভাবে আমি সালগুলো কাউন্ট করলাম, দেখেন 7 বছর আগে যেহেতু ইউরোপীয় মহাযুদ্ধ হয়েছে সেটা হচ্ছে 1918 সালে, তার মানে 25 সালের রচনা, এটা হচ্ছে 25 সালে লেখা হয়েছে। তো
তার কারণে 25 সাল থেকে 25 বছর আগে 1900 সাল, আর 35 বছর আগে হচ্ছে 1890 সাল, এভাবে কাউন্ট করা। তো ইউরোপীয় মহাযুদ্ধের সহিত চাষার দারিদ্র্যের সম্পর্ক অতি অল্প। যখন টাকায় 25-এর চাউল ছিল, অর্থাৎ 1 টাকা যখন 25 কেজি চাউল পাওয়া যেত, তখনও তারা পেট ভরিয়া খাইতে পায় নাই। এখন টাকায় 3-4 সের, অর্থাৎ সেই সময়টাতে 1925 সালের কথা বলতেছে, টাকায় 3-4 সের 3 কেজি 4 কেজি চাউল পাওয়া যায়, হয়তো তারা অর্ধানুশনে থাকে। অর্ধানুশনে বোঝায় হচ্ছে অর্ধাহারে, বা অর্ধেক খাবার অর্ধেক বেলা অনাহার, এভাবে থাকে। এ কঠোর মহিতে চাষা এসেছে শুধু সহিতে, আর মরমের ব্যথা লুকায়ে মরমে জঠর অনলে দহিতে। এখানে খুব সুন্দর কিছু কথা বলা আছে। মহি অর্থ বোঝা হচ্ছে পৃথিবী, এই কঠোর মহিতে বলতে বোঝাচ্ছে এই কঠিন পৃথিবীতে চাষা কৃষকের কথা বলা হচ্ছে। কৃষক এসেছে শুধু সহিতে, সহ্য করার জন্য, সহিতে বলতে সহ্য করার জন্য, সবকিছু সহ্য করার জন্য এসেছে। আর মরমের ব্যথা, মরম বলতে বোঝা হচ্ছে হৃদয়, হৃদয়ের ব্যথা লুকায়ে মরমে, অর্থাৎ হৃদয়ে লুকায়ে, জঠর বলতে বোঝা হচ্ছে দেহ, অনলয় বলতে আগুন, দহিতে মানে হচ্ছে পুড়ে যায়। জঠর অর্থাৎ দেহ বা পিঠ, পিঠ অনলে দহিতে, দুঃখিত, জঠর অর্থ হচ্ছে পেট, পেট অনলে আগুনে, দহিতে অর্থাৎ পুড়ে যাচ্ছে, অর্থাৎ পেটটা আগুনে পুড়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষুধার যন্ত্রণাটাকে বোঝাচ্ছে। যে এই কঠিন পৃথিবীতে কৃষক আসছে শুধুমাত্র সহ্য করার জন্য, আর এই যে হৃদয়ের ব্যথা, এই হৃদয়ে লুকায় শুধুমাত্র পেটের ব্যথায়, ক্ষুধার যন্ত্রণায়, এই ক্ষুধার আগুনে জ্বলে পড়ে যাচ্ছি, এরকম বোঝানো হচ্ছে এখানে। তো এটা হচ্ছে দ্বিতীয় কবিতাংশ। এরপর আসি 25-30 বছর পূর্বের চিত্র তো এই, তবে মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, ঢাকায় মসলিন কাপড় ছিল ইত্যাদি কোন সময়ের অবস্থা? মনে হয় অন্তত শতাধিক বছর পূর্বের অবস্থা। অর্থাৎ তখন বলা হচ্ছে 1825 সালের দিকের কথা বলা হচ্ছে, যে এই যে আমরা বলি যে মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, ঢাকায় মসলিন কাপড় ছিল, এটা কোন সময়টার কথা? মনে হতে পারে যে এটা প্রায় 100 বছর আগের কথা, অর্থাৎ 1925 সালের রচনা, তার মানে এটা 1825 সালের দিকের কথা। যখন কৃষক রমণী স্বহস্তে, সেই সময়টাতে 1825 সালের দিকে কি হতো, কৃষক রমণী স্বহস্তে চরকায় সুতা কাটিয়া বাড়ি শুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। অর্থাৎ চরকা টাঙ্গাইল অঞ্চলে দেখবেন যে এখনো বিভিন্ন বাড়ির সামনে সুতা দেখতে পাওয়া যায় বিভিন্ন রঙের, অর্থাৎ তারা কাপড় বোনানোর জন্য। তো সেটা বোঝাচ্ছে। চরকা বলছে যেখানে সুতাটাকে কাটা হয়ে থাকে, তো সেটাকে বলা হয় চরকা। কাটিয়া বাড়ি শুদ্ধ সকলের জন্য কাপড় প্রস্তুত করিত। আসাম এবং রংপুর জেলায় এক প্রকার রেশম হয়, আমরা জানি রেশমি কাপড় যেটা রেশম হয়, স্থানীয় ভাষায় তাহাকে এন্ডি বলে সেই সময়টাতে। তাহলে কোন অঞ্চলে হচ্ছে? আসাম এবং রংপুর জেলায়। কি হচ্ছে এন্ডি কাপড় কাকে বলা হচ্ছে? তার মানে এন্ডি বলতে বোঝাচ্ছে রেশমি, রেশম পোকার থেকে যেটা হয় রেশমি সুতা, সেটা। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে এখানে যে জিনিসটা বলা হচ্ছে মরাই ভরা ধান ছিল, এই লাইনটা বলতে কি বোঝাচ্ছে? এখান থেকে মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল এবং ঢাকায় মসলিন কাপড় ছিল, এটা বলতে বোঝাচ্ছে কৃষকের সচ্ছল অবস্থার প্রমাণ। এর আগেও আমরা বলছি। এখন আসি, তো তারপরে কি বলছে, যে স্থানীয় ভাষায় এন্ডি বলে। এন্ডি রেশমের পোকার প্রতিপালন, এন্ডি রেশমের পোকা প্রতিপালন ও তাহার গুটি হইতে সুতা কাটা অতি সহজসাধ্য কার্য। অর্থাৎ লেখিকার মতে অতি সহজসাধ্য কাজ হচ্ছে এন্ডি রেশমের পোকা প্রতিপালন করা, একই সাথে তার গুটি হইতে সুতা কাটা। এই শিল্প তদ্দেশবাসিনী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? বাংলাবাসিনী, অর্থাৎ বাংলার যারা থাকে তাদের কথা বলা হচ্ছে, বা আমরা বলতে পারি যে আসাম এবং রংপুর জেলার মানুষের কথা বলা হচ্ছে। তো সেটা তদ্দেশবাসিনী রমণীদের একচেটিয়া ছিল। একচেটিয়া বলতে তারা শুধুমাত্র এই কাজগুলো করত। তাহারা উহার বাড়ি দেখা করিতে যাইবার সময় টেকো হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াইতে যাইতো। অর্থাৎ টেকো বলতে বোঝা হচ্ছে যে চার কোনা, যেটাতে সুতাটাকে গোছানো হয়ে থাকে, অর্থাৎ জমাট বাঁধানোর জন্য, অর্থাৎ আড়ানোর জন্য।
আলাদা করার জন্য যেটা ব্যবহার করা হতো সেটাকে বলা হয় হচ্ছে টেকো। আমরা যদি একটু দেখে নিই টেকো। তো টেকো হাতে লইয়া সুতা কাটিতে কাটিতে বেড়াইতে যেত, অর্থাৎ একজন আরেকজনের বাড়িতে যাচ্ছে, ওই হাতের ভিতরে ওইটা থাকতোই, ঘুরাতে ঘুরাতে, অর্থাৎ ওই টেকোটা ঘুরাইতে ঘুরাইতেই কারোর সাথে কথা বলতে যেত। হুমায়ুন আহমেদের একটা মুভি আছে বিদ্যা সিনহা সাহার মিমের এবং ফেরদৌস আছে, আমি মুভিটার নামটা ভুলে যাচ্ছি, পদ্মপাতার জল মেবি। তো ওই জায়গাটাতে দেখবেন যে মা তার স্বামীর জন্য কি করতেছিল, যে একটা মাফলার বানাচ্ছে। তো ওটা মাফলারটা বানাচ্ছে অনেক দিন ধরে সে গোড়াতে থাকে। এটা দ্বারা বোঝানো যায় যে আগের দিনের মানুষগুলো বা আমার মায়ের সময়টাতেও যদি আমি বলি, তারা সেই সময়টাতে করতো কি, সুতা দিয়েই আমাদের জন্য মাফলার বা টুপি এই জাতীয় জিনিসগুলো বানিয়ে দিত। কিন্তু এখন কি হয়, এই জিনিসগুলো আমাদের আর বানানো হয় না, সেটা বাজার থেকে আমরা কিনে নিয়ে থাকি। আসতেছি সেই সব কথাতে। তাহারাই আচ্ছা, এন্ডি কাপড় বেশ গরম এবং দীর্ঘকাল স্থায়ী হয়। দেখুন এন্ডি কাপড় এর বৈশিষ্ট্য বলছে বেশ গরম হয় এবং দীর্ঘকাল স্থায়ী হয়। ইহা ফ্লানেল হইতে কোন অংশে নুনো নহে। নুনো নহে মানে হচ্ছে কম নয়, ফ্লানেল হইতে, তাহলে তুলনা করতেছে এন্ডির সাথে, এন্ডি এবং ফ্লানেল। এখন দুটার মধ্যে পার্থক্যটা কি? বেশ গরম এবং দীর্ঘস্থায়ী। দীর্ঘকাল হচ্ছে এন্ডি কাপড়, কিন্তু ফ্লানেল দীর্ঘস্থায়ী না, ফ্লানেল কাপড়টা কম সময় যায়। অথচ ফ্লানেল অপেক্ষা দীর্ঘস্থায়ী, এই যে বলা আছে ফ্লানেল অপেক্ষা এন্ডি কাপড় দীর্ঘস্থায়ী। একখানি এন্ডি কাপড় অবাধে, অবাধে মানে নিরবিচ্ছিন্ন ভাবে 40 বছর টেকে, অর্থাৎ 40 বছর পর্যন্ত একটা কাপড়েই চলে যায়। 4-5খানি এন্ডি চাদর থাকিলে, অর্থাৎ এন্ডি যে কাপড় এটা যদি 4-5টা থাকে, তাহলে লেপ কম্বল কাঁথা কিছুই প্রয়োজন হয় না। এতই গরম যে 4-5টা এরকম কাপড় থাকলে স্বাভাবিকভাবেই তার আর লেপ কম্বলের বা কাঁথার কোনো কিছুর প্রয়োজন হয় না। ফল কথা, সেকালে রমণীগণ হাসিয়া খেলিয়া, দেখেন রমণীগণ হাসিয়া খেলিয়া বস্ত্র সমস্যা পূরণ করিত। তাহলে এখানে আপনারা করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন যে কোন সমস্যাটা দূর করতো রমণীগণ, সেটা হচ্ছে বস্ত্র সমস্যা। সুতরাং তখন চাষা অন্য বস্ত্রের কাঙ্গাল ছিল না। সেই সময়টাতে কৃষকের জন্য অন্যের ধার ধারতে হতো না, যে বস্ত্র কিনতে হতো। তখন কিন্তু সে অসভ্য বর্বর ছিল। দেখুন কটাক্ষ করা হচ্ছে যে সেই সময়টাতে কটাক্ষ, মানে সেই সময়টাতে তো অসভ্য বর্বর ছিল, এখন তাহারা সভ্য হয়ে যাচ্ছে। তাই যেহেতু সভ্য হয়েছে, তার জন্য কি করতেছে সভ্য হয়ে, শিরে দিয়ে বাঁকা তাজ ঢেকে রাখে টাক। শির বলতে বোঝা হচ্ছে মাথা, বাঁকা তাজ বলতে বোঝা হচ্ছে মুকুট, বাঁকা মুকুট, অর্থাৎ বাঁকা তাজ বলতে বোঝা হচ্ছে চুলটাকে, যদি কেউ টাক পড়ে যায় দেখবেন যে যেই পাশে চুল থাকে ওই পাশে চুলটাকে বড় করে ওই পাশ থেকে টেনে নিয়ে এসে অন্য পাশে দিয়ে রাখে, যাতে করে টাকটা ঢেকে যায়, ঢেকে রাখে টাক। আসলে এই কথাটার অর্থটা বলতে বোঝাচ্ছে কি, যে বাহ্যিক দিক থেকে আমি দেখাচ্ছি যে আমি অনেক কিছু জানি, মানে অনেক সুখে আছি, ভালো আছি, বাট ভিতরের দিক থেকে আমি অভাবের মধ্যে আছি। তারপরে বাহ্যিক দিক থেকে দেখানো, প্রকৃত সত্যটাকে উপস্থাপন না করা, এটাকে বোঝাচ্ছে। এখানে আরেকটা জিনিস, তাহারা সভ্য হয়ে আছে, এই কথাটার অর্থটা হচ্ছে সভ্য হওয়া বলতে বোঝাচ্ছে অলস হয়ে গেছে, এটাকে বোঝাচ্ছে তাহারা সভ্য হয়ে আছে বলতে অলস হয়ে গেছে। তাহলে এখানে আমরা প্রকৃত কৃষকরা কি করতেছি, প্রকৃত সত্যটাকে উপস্থাপন করতেছি না। কেন উপস্থাপন করতেছি না আসি, কিন্তু তাহাদের পেটে নাই ভাত, অর্থাৎ তাদের পেটে ভাত নাই কিন্তু মাথায় বাঁকা তাজ আছে। প্রশ্ন হইতে পারে, সভ্যতার সহিত দারিদ্র বৃদ্ধি হইবার কারণ কি? হ্যাঁ, প্রশ্নটা আসলে আসে যে সভ্যতার সাথে দারিদ্র বৃদ্ধি হওয়ার কারণ কি? কারণ যেহেতু আপাত সুলভ মূল্যে বিবিধ রঙিন ও মিহি কাপড় পাওয়া যায়, তবে আর চঙ্গি তবে আর চরকা লইয়া ঘর ঘর করিবে কেন, অর্থাৎ চরকার এই সাউন্ড ঘর ঘর শব্দ কেন করবে? যেহেতু কম দামে আমরা বিভিন্ন ধরনের রঙিন এবং পাতলা কাপড় পাচ্ছি, যেহেতু এন্ডি কাপড় মোটা এবং গরম, তাহলে মিহি এবং রঙিন কাপড় পাচ্ছি, তাহলে চরকা লইয়া ঘর ঘর করিবে কেন? আর এন্ডি কাপড়ের আরেকটা বৈশিষ্ট্য কি দেখেন, বিচিত্র বর্ণের জুট ফ্লানেল থাকিতে, বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের জুট ফ্লানেল থাকিতে বর্ণহীন এন্ডি বস্ত্র ব্যবহার করিবে কেন?
অর্থাৎ এন্ডি কাপড়ের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বর্ণহীন, এক ধরনের, এক রঙের, সাদা রঙের হয়ে থাকে। তো সেটাকে বলা হচ্ছে বর্ণহীন এন্ডি বস্ত্র ব্যবহার করিবে কেন। তাহলে এন্ডি কাপড়ের কয়েকটা বৈশিষ্ট্য এখানে বললো, এক হচ্ছে গরম, দীর্ঘস্থায়ী, এবং আরেকটা হচ্ছে বর্ণহীন। পূর্বে পল্লীবাসীগণ খার প্রস্তুত করিয়া কাপড় কাচিত। দেখেন আর একটা বলা আছে যে গ্রামে যারা থাকতো তারা খার প্রস্তুত করে, সাবান প্রস্তুত করে কি করতো, কাপড় কাচতো। এখন তাহাদের কাপড় ধুইবার জন্য হয় ধোপার প্রয়োজন, অর্থাৎ ধোপার বাড়িতে আমরা কাপড় দিয়ে আসি, নয় সোডা দিয়ে কাপড় ধুয়ে ফেলে। 4 পয়সার সোডার যে কার্য সিদ্ধ হয় তাহার জন্য আর কষ্ট করিয়া খার প্রস্তুত করিবে কেন। অর্থাৎ 4 পয়সা দিয়ে যে সোডা পাওয়া যায়, সেই সোডা দিয়ে যদি আমাদের কাপড় ধোয়া হয়ে যায়, তাহলে আর এত কষ্ট করে সাবান প্রস্তুত করার কি দরকার, সাবান তৈরি করার দরকার কি, 4 পয়সায় সোডা দিয়ে কাজটা করি। এইরূপে বিলাসিতা শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে প্রবেশ করিয়া তাহাদিগকে বিষে জর্জরিত। বিষে বলতে এখানে লিখে রাখেন অলসতায়, অলসতা বোঝানো হচ্ছে বিষে জর্জরিত, বা এখানে বলতে পারি যে বিষে বলতে বিলাসিতাকে বোঝানো হচ্ছে। তাহলে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে। তাহলে এই বিলাসিতাটা আমাদের কোথায় কোথায় আছে, শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে প্রবেশ করেছে। ওই যে পাছায় জোটে না তেনা, কিন্তু মাথায় ছাতা, সম্ভবত পায়ে জুতা আছে বলতো। তাহলে কত সুন্দর করে কটাক্ষ করতেছে যে পাছায়, অর্থাৎ শরীরে কাপড় নাই কিন্তু মাথার উপরে ঠিকই ছাতা রাখতে হবে, আর পায়েও স্যান্ডেল রাখতে হবে বা পায়ে জুতা রাখতে হবে, কাপড় থাকবে না থাক। বউয়ের পয়সা বিকায় কিন্তু তবু বেলোয়ারের চুরি থাকে তো, অর্থাৎ বউয়ের যে দামি অলংকারটা বিক্রি করে দিচ্ছে, কিন্তু তারপরেও স্বচ্ছ, বেলোয়ারের চুরি বলতে বোঝা হচ্ছে স্বচ্ছ কাচের চুরি। তো স্বাভাবিকভাবে যে মেয়েদের একটা পছন্দের জিনিস স্বচ্ছ কাচের চুরি, তো সেটা বোঝাচ্ছে যে আমি স্বর্ণালঙ্কার বা কোমর বন্ধনী বিক্রি করে দিচ্ছি, কিন্তু বেলোয়ারের চুরি আমার ঠিকই থাকতে হবে। মুটে মজুর, অর্থাৎ দিন আনে দিন খায়, ট্রাম না হইলে 2 পদ নড়িতে পারে না। অর্থাৎ সে শ্রমজীবী কৃষক, কিন্তু তারপরেও তার বিলাসিতা কি, যে আমাকে কোথাও যেতে হলে পারে রিক্সা যেতে হচ্ছে, ট্রামে চলতে হচ্ছে, গাড়িতে চড়তে হচ্ছে। যেমন ধরুন এখন আমাদের একটা অবস্থা বলি, কিছুদিন আগেও দেখতাম যে আমরা আমাদের বাজার এখান থেকে 1 কিলোমিটার দূরে, তো সেখানে যাওয়ার জন্য সবাই হাঁটা চলা করতো, অর্থাৎ পায়ে হেঁটে বাজারে যেত, বাজার করে ব্যাগ নিয়ে আবার পায়ে হেঁটে চলে আসতো। এখন করে কি দেখেন, বাজারে যাওয়ার সময় ব্যাগ নিলে নিল, না নিলে না নিল, বাজার করে বাজারটা ভ্যানওয়ালাকে দিয়ে পাঠায় দেয়। ভ্যানওয়ালাকে দিয়ে পাঠানোর সময় ভ্যানওয়ালাকে 5 টাকা দিয়ে দিতে হয় বা 10 টাকা দিয়ে দিতে হয় রিক্সাওয়ালাকে, যে আমার বাসায় পৌঁছায় দিন। লোকটা নামায় দিয়ে গেল, তাহলে তার ক্ষেত্রে 5 টাকা কিন্তু খরচ হয়ে গেল। আবার কেন দিয়ে পাঠায় দিল, কারণ হচ্ছে সে তার বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করবে, চা স্টলে বসে চা খাবে, তো তার জন্য পাঠায় দেয়। পরবর্তীতে সে আসার সময় আবার 5 টাকা ভাড়া দিয়ে, তার মানে একই বাজার আনতে যাইতে 5 টাকা এবং আসতে 10 টাকা, মোট 15 টাকা খরচ হয়ে গেল। তাহলে প্রতিদিনের বাজার যদি এরকম করে চিন্তা করি, তাহলে 30 দিন 3 পূরণ 45, অর্থাৎ 450 টাকা কিন্তু এখান থেকেই খরচ হয়ে যাচ্ছে। একটু কাউন্ট করলে চিন্তা করতে পারেন যে আমি আসলে কিপটামোর কথা বলতেছি বা কৃপণতার কথা বলতেছি। আসলে না, 450 টাকা যদি প্রতি মাসে হয়ে থাকে, তাহলে 12 মাসে কত হয় দেখেন, একটা বড় অ্যামাউন্ট কিন্তু চলে যাচ্ছে এখান থেকে, অলমোস্ট 6000 টাকার মতন চলে যাচ্ছে। তো সেটাই বলা হচ্ছে যে পায়ে জুতা আছে, বইয়ের পয়সা বিকায়, তারপরে হচ্ছে মুটে মজুর, ট্রাম না হলে 2 পদ নড়িতে পারে না। প্রথম দৃষ্টিতে ট্রামের ভাড়া 5 পয়সা অতি সামান্য বোধ হয়, অর্থাৎ যে 5 পয়সা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু ওই যাইতে আসতে তো 10 পয়সা লাগিয়ে গেল, যাইতে আসতে তো 10 পয়সা শেষ। এইরূপ 2 পয়সা 4 পয়সা করিয়া ধীরে ধীরে সর্বস্ব হারা হইয়া পড়িতেছে। অর্থাৎ এই 2 পয়সা 4 পয়সা করে করে আস্তে আস্তে আমাদের সকল সম্পদ চলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাইলাম হচ্ছে প্রথম সমস্যা বিলাসিতা, প্রথম কথাটা হচ্ছে যে বিলাসিতা। এরপর আসি, নিজ অন্ন পর করে পণ্য দিলে পরিবর্ত ধনে দুর্ভিক্ষ নিলে। এর অর্থটা কি, যে
আমি আমার নিজের টাকা দিয়ে কিনতেছি কি, যে ওই যে বেলোয়ারের চুড়ি কিনতেছি, আর কি কিনতেছি, রঙিন শাড়ি কিনতেছি, রঙিন পোশাক কিনতেছি, মিহি কাপড়ের ফ্লানেল কাপড়ের পোশাক কিনতেছি। তাতে করে কি হচ্ছে যে আমি আমার অর্থটা আর একজনকে দিয়ে দিলাম, তার পরিবর্তে কি নিয়ে নিলাম, যে এই যে আমার অর্থটা তো চলে যাচ্ছেই, তার সাথে সাথে কিছুদিন পরে আমরা অভাবটাকেও ডেকে নিয়ে আসতেছি। অর্থাৎ যদি নিজের পণ্য নিজেই কিনি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার টাকা আমার দেশেই থাকতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার অভাবে আসতেছে না। কিন্তু নিজের টাকা যদি আমি অন্যদেরকে দিয়ে দিই, বিদেশে দিয়ে পাঠিয়ে দিই, তার মানে সেক্ষেত্রে আমার দেশটাও আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছে, আর আমিও খারাপ অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। তো সেটাই বলছে নিজ অন্ন, অর্থাৎ নিজের খাবার পর করে পণ্য দিলে, অর্থাৎ নিজের খাবারের পরিবর্তে পণ্য নিল, অন্যের পণ্য, অন্য দেশীয় পণ্য নিলা পরিবর্তে ধনে, অর্থাৎ এই টাকাতে দুর্ভিক্ষ নিলে, অর্থাৎ অভাব ডেকে নিয়ে আসলা। বিলাসিতা ওরফে সভ্যতার সঙ্গে অনুকরণ প্রিয়তা, তার মানে আগে আমরা কথা বলছিলাম বিলাসিতা নিয়ে, তাহলে প্রথম প্রবলেমটা ছিল আমাদের বিলাসিতা, দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে অনুকরণ প্রিয়তা। অনুকরণ প্রিয়তা বলতে অমুকের ঘরে এই ধরনের জিনিস আছে, আমার ঘরেও থাকতে হবে। যেমন মনে করুন আমাদের বাড়িতেই যদি বলি, যখন এলাকার মধ্যে একজন ফ্রিজ কিনলো, সেই বাসাতে প্রত্যেকে মাছ মাংস রেখে আসলো স্বাভাবিকভাবেই। 2 দিন পরে দেখা গেল কি 1 মাসের মধ্যে তার পাশের বাড়িতে আরেকজন ফ্রিজ কিনছে, যে না আমাদেরও ফ্রিজ থাকতে হবে, তারপরের বাড়িতে আরেকজন ফ্রিজ কিনলো, এভাবে। এখন দেখা যায় কি যে প্রত্যেকটা ফ্রিজেরই একটা ছোট 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 অংশ ভর্তি থাকে, আর বাকি সম্পূর্ণ অংশটাই কিন্তু খালি থাকে। কিন্তু আমরা কি অনুকরণ প্রিয়, ওর বাসাতে ফ্রিজ আছে, তার মানে আমাদের বাসাতেও ফ্রিজ থাকতে হবে। আবার ধরুন আগে সবার বাসাতে সাদা কালো টেলিভিশন ছিল, হঠাৎ করে কেউ একজন রঙিন টেলিভিশন কিনে নিয়ে আসলো, তাহলে যাদের বাসাতে সাদা টেলিভিশন আছে তারা কি করলো, যে না আমাদের বাসাতেও রঙিন টেলিভিশন থাকতে হবে। তাই টাকা থাকুক বা না থাকুক, লোন করে হোক বা ধার করে হোক, তারা কিন্তু ওই রঙিন টেলিভিশনের দিকে গেল। বর্তমান দিকে একটা দেখাই, আগে আমরা সবাই বাটন ফোন ইউজ করতাম, যে বাটন মোবাইলের মাধ্যমে আমরা চলাচল করতাম, এবং বাটন মোবাইলটাই আমাদের জন্য অনেক বেশি বড় কিছু ছিল। এখন যদি গ্রামের মধ্যে একজন স্মার্টফোন টাচ মোবাইল কিনে, তার দেখা দেখি সবাই চায় যে টাচ মোবাইল কিনতে হবে, এবং তার কারণেই হয় কি পরিবারের যে কোনো ভাবে চাপ দিয়ে হোক, যে কোনো ধরনের যে আত্মহত্যা করার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, বিভিন্ন ভাবে আমরা পরিবারের কাছ থেকে ওই জিনিসটা নিয়ে নিচ্ছি। কিন্তু আমি কিন্তু একবার জন্য চিন্তাও করতেছি না যে আমি যে এই যে 12,000 টাকা 15,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন নিচ্ছি, আমার মায়ের শাড়িটা কি ছিঁড়া নাকি ভালো আছে, আমার বাবার লুঙ্গিটা কি ছিঁড়ে গেছে নাকি ভালো আছে। ইনফ্যাক্ট নামাজে গেলে পরে দেখা যায় পিছনের দিকে দাঁড়ালে যে অনেকের বাবার পাঞ্জাবি, টুপি, কাপড় ছেঁড়া বা সেলাই করা, দেখেই বোঝা যায় যে এই পরিবারটা। কিন্তু তার সন্তানের দিকে তাকিয়ে দেখি যে না স্মার্টফোন নিয়ে চলতেছে বা মোটরসাইকেল কিনে নিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে অনুকরণ প্রিয়তা, একজন কিনছে আমাকেও কিনতে হবে, ও চলতেছে তার মানে আমাকেও নিতে হবে। আমি এটা দেখতেছি না যে আমি কৃষকের সন্তান, আমি এটা দিয়ে কিছু যদি করি তাহলে সেক্ষেত্রে আমি পরবর্তীতে আমার সংসারে খাবারটা জুটবে না। তাহলে আরেকটা ভূত হচ্ছে অনুকরণ প্রিয়তা, দ্বিতীয় ভূত চাপিয়ে আছে। তাহাদের আর্থিক অবস্থা সামান্য একটু সচ্ছল হইলে তাহারা প্রতিবেশী বড়লোকদের অনুকরণ করিয়া থাকেন। দেখুন কথা যুগ দেখাচ্ছে, তাহলে কি বলছে যে প্রতিবেশী বড়লোকদের অনুকরণ করে থাকি। এখানে অনুকরণ প্রিয়তাটাকে আর একটা জিনিস লিখতে পারেন যে অলসতা। এক হচ্ছে বিলাসিতা আর একটা হচ্ছে অলসতা, দুইটা জিনিস। অনুকরণ প্রিয়তা আসে হচ্ছে অলসতার মাধ্যমে। আর সভ্যতার সঙ্গে তাল মিলানোর বলতে এখানে বোঝাচ্ছে যে সভ্যতার সঙ্গে তাল মিলিয়েছে হচ্ছে অনুকরণ প্রিয়তাটাকে। এখন তার তখন চাষার বৌঝির যাতায়াতের জন্য সওয়ারি চাই। সওয়ারি বলতে বাহন, যেটা তার মাধ্যমে উঠে তারপরে চাষার বউ কোনো জায়গায় যাবে। হতে পারে যে পালকি, হতে পারে পালকিতে চলে যাবে, চাষার বউ যেতে হলে পারেও পালকিতে চড়ে তারপর যেতে হবে, হাঁটতে পারবে না। ধান ভানাবার জন্য ভরানি চাই, অর্থাৎ ধান ভানবে তাহলে এটার জন্য আরেকজন শ্রমিক লাগবে, নিজে ভানতে পারবে না, অর্থাৎ নিজে ধান ভানতে পারবে না। ঢেকিতে বোঝাচ্ছে সেই সময়কার কথা ইত্যাদি। এইরূপ ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, এরকম অনেক
এখানে ভুরি ভুরি শব্দটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ, তো দ্বিরুক্ত শব্দ এখানে একটা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে ভুরি ভুরি। এরপর আসি, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা। আর আরেকটা জিনিস, এ বহির শত শিখা কে করিবে গণনা। বহি বলতে বোঝায় হচ্ছে আগুন, আগুনের শত শিখা বলতে অনেক শিখা, কে করিবে গণনা। এত শিখা, এত আগুনের লেলিহান শিখা যেটা হচ্ছে প্রত্যেকটা অংশ, এগুলো কে গণনা করবে। আর আরেকটা জিনিস, যে সব জায়গাতেই ব্যথা, সব জায়গাতেই আমাদের অসুখ, আসলে ওষুধটা কোথায় দেব। তো কোথায় কোথায় ওষুধ অসুখ সেটা একটু দেখি। অতঃপর শিবিকা বাহকগণ, শিবিকা বাহকগণ পালকি যারা নিয়ে যায় তাদেরকে বলা হয় শিবিকা বাহকগণ। পালকি লইয়া ট্রামে যাতায়াত করলেই সভ্যতার চূড়ান্ত হইবে। দেখুন কি পরিমাণ ব্যঙ্গ করা হচ্ছে। সাধারণত পালকি একটা বাহন যেটাতে নববধূ উঠে থাকে, সেটাকে 4 জন বা 6 জন 8 জন মানুষ সামনে পিছনে ধরে নিয়ে নিয়ে যায়। এখন এই পালকিকে যদি আমি ট্রামেই তুলি তাহলে কেমন হয়। ট্রামও তো আর একটা বাহন, এখন পালকি নিলাম আমি যাতে আমার নিজের হাঁটতে না হয়। এখন সেই পালকির বাহকরা, শিবিকা বাহকগণ যদি চিন্তা করে যে না আমরাও হাঁটতে পারবো না, এই পালকিটা আমরা ট্রামের মধ্যে তুলে দিই, তাহলে একসাথে ট্রাম চলে যাবে। তো এটাই বলছে যে অনেক বেশি ব্যঙ্গ করে কথা বলা হচ্ছে। হ্যাঁ, যেমন মনে করেন যে আপনার একটা গাড়ি আছে, এখন আপনি চিন্তা করলেন যে গাড়ির ড্রাইভার রাখতে হবে, মানে ড্রাইভারও আছে, ড্রাইভার চিন্তা করলে যে এত কষ্ট করে চালাবো কি করে, দরকার নেই, আমরা বড় একটা ট্রাক নিই, যে ট্রাকের মধ্যে হচ্ছে গাড়ি চড়ে, বড় যে লরিগুলো আছে সেটাতে উঠি, তাহলে ট্রাকও যাবে আমিও চলে যাবো। সো ফ্যাক্ট হচ্ছে এরকম যে পালকি একটা বাহন, সেই বাহনটাকে আমি আবার তুললাম হচ্ছে ট্রামে। তারপর কি বলছে, আবার মজা দেখুন, আমরা তো সুসভ্য হইয়া ইন্ডি কাপড় পরিত্যাগ করিয়াছি। এখানে আর একটু কটাক্ষ করা হয়েছে, সুসভ্য হইয়া ইন্ডি কাপড় পরিত্যাগ করিয়াছি, কিন্তু ওই ইন্ডি কাপড়েই আসাম সিল্ক নামে, অর্থাৎ সেই ইন্ডি কাপড়টাই আসাম সিল্ক নামে আমাদের কাছে অভিহিত হইয়া কোট প্যান্ট স্কার্ট রূপে ইউরোপীয় নরনারীদের বড় অঙ্গে শোভা পাইতে লাগিল। ক্রমে পল্লীবাসিনীর সভ্যতার মাত্রাধিক্য হওয়ায় যথার্থ এন্ডি পোকা প্রতিপালন করা আর হয় না বলে এখন আর হোয়াইট অ্যাওয়েল ল্যাডলের দোকানে আসাম সিল্ক পাওয়া যায় না। তাহলে এখানে সেই সময়টাতে হোয়াইট অ্যাওয়েল ল্যাডল বলতে বোঝাচ্ছে যে এক ধরনের দোকান। এখন আমরা যদি বলি যে রেমন্ড বলতে পারি, বা এই ধরনের যে দোকানগুলো আছে যেটাতে খুব ভালো মানের কাপড় পাওয়া যায়, সেই ধরনের কথা বলা হয়েছে। হোয়াইট অ্যাওয়েল ল্যাডলের দোকানে আসাম সিল্ক পাওয়া যায় না, অর্থাৎ আসাম সিল্ক বলতে আর কোনো কিছু নাই। কেবল ইহাই নয়, অর্থাৎ আমরা যেহেতু আসাম সিল্ক আর তৈরি করতেছি না, একটা সময় ইন্ডি কাপড় আসাম সিল্ক নামে তাও পাওয়া যেত, কিন্তু সেই আসাম সিল্কটা এখন আমরা যেহেতু আর ওই রেশম পোকা পালন করি না, যার কারণে আর রেশমি সুতাও নাই, আর রেশমি সুতা না থাকার কারণে ওই আসাম সিল্কটাও আর আমাদের কাছে নাই। কেবল ইহাই নয়, আসাম হইতে ইন্ডিগোটি বিদেশে চালান যায়, তথা হইতে সূত্ররূপে আবার আসামে ফিরিয়ে আসে। অর্থাৎ আমাদের জিনিস বিদেশে যায়, যাওয়ার পরে ওই জিনিসটা সুতা হিসেবে আমাদের দেশে ফিরে আসে। এই তো সেদিনের কথা। বঙ্গের গভর্নর লর্ড কারমাইকেল, তিনি বাংলার জন্য অনেক বেশি বিখ্যাত, সেই সময়কার গভর্নর ছিলেন লর্ড কারমাইকেল, একখানি দেশি রেশমি রুমালের জন্মস্থান অনুসন্ধান করেন। তার মানে তিনি কিসের জন্মস্থান বের করেছিলেন, সেটা হচ্ছে রেশমি রুমালের জন্মস্থান অনুসন্ধান করেন। কেউই বলিতে পারিল না সেরূপ রুমাল কোথা প্রস্তুত হয়। কিন্তু লর্ড কারমাইকেল ইংরেজ বাচ্চা। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, লর্ড কারমাইকেলকে বলা হচ্ছে ইংরেজ বাচ্চা। এই প্রশ্নটা আসে যে ইংরেজ বাচ্চা বলতে কাকে উপস্থাপন করা হয়েছিল, সেটা লর্ড কারমাইকেল। সহজে ছাড়িবার পাত্র নহেন, তিনি রুমালটার জন্মভূমি আবিষ্কার করিয়া ফেলিলেন। পূর্বে মুর্শিদাবাদের কোন গ্রামে ওইরূপ রেশমি রুমাল প্রস্তুত হইতো, এখন আর হয় না। অর্থাৎ সেই সময়টার কোথায় বলা হচ্ছে যে মুর্শিদাবাদের কোন গ্রামে সেরকম রুমাল প্রস্তুত করা হয়েছে, সেটা এখন আর হয় না। কেন হয় না, আমরা সেই গ্রামের লোকেরা সুসভ্য হইয়াছে। ফল কথা, সভ্যতা বিস্তারের সঙ্গে সঙ্গে দেশি শিল্প সমূহের ক্রমশ বিলুপ্ত হইয়াছে। তাহলে এখানে কয়েকটা জিনিস, যে দেশি শিল্প সমূহের ক্রমশ বিলুপ্ত হয়েছে, এই জিনিসটা আসে যে
কিসের কারণে? সভ্য বিস্তারের সাথে সাথে আমাদের কি হয়েছে, দেশি শিল্পসমূহ বিলুপ্ত হয়ে গেছে। সুখের বিষয়, সম্প্রতি পল্লীগ্রামের দুর্গতির প্রতি দেশবন্ধু এটা কিন্তু চিত্তরঞ্জন দাশ মিত্রকে বোঝায় নাই যে দেশবন্ধু বলতে চিত্তরঞ্জন কে বোঝাবে না, এটাতে সমাজসেবকদের বোঝানো হয়েছে। দেশবন্ধু নেতৃবৃন্দের দৃষ্টি পড়িয়াছে, কেবল দৃষ্টিপাতেই যথেষ্ট নয়, শুধু দৃষ্টি পড়লেই হবে না, চাষার দুঃখ যাহাতে দূর হয় সেজন্য তাহাদিগকে বিশেষ চেষ্টা যত্ন করিতে হইবে। আবার সেই মরাই ভরা ধান, ঢাকা মসলিন ইত্যাদি লাভ করিবার একমাত্র উপায় দেশি শিল্প, বিশেষত নারী শিল্প সমূহের পুনরুদ্ধার। তার মানে একমাত্র উপায় বলতে কি বোঝানো হচ্ছে, দেশি শিল্প সমূহ বা কুটির শিল্পের, যেটা হচ্ছে নারীদের মাধ্যমে চলে, সেই তাদেরকে শিল্প সমূহের পুনরুদ্ধার করতে হবে। জেলায় জেলায় পাটের চাষ কম করিয়া তৎপরিবর্তে কার্পাসের চাষ, দ্বিতীয় কথাটা বলছে পাটের চাষ কমিয়ে দিয়ে কার্পাসের চাষ প্রচুর পরিমাণে হওয়া চাই, এবং চরকা ও এন্ডি সুতার প্রচলন বহুল পরিমাণে হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ বলছে চরকা থাকতে হবে এবং এন্ডি সুতার প্রচলনটাও অনেক বেশি বেড়ে যেতে হবে। আসাম ও রংপুর বাসিনী ললনাগণ এন্ডি পোকা প্রতিপালনে তৎপর হইলে সমগ্র বঙ্গদেশের বস্ত্র ক্লেশ লাঘব হইবে। অর্থাৎ আসাম এবং রংপুরবাসী যদি আবার সেই কাপড় বুননের কাজটাতে নিয়োগ হয় বা কাজটা শুরু করে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কাপড়ের দুর্যোগ থাকবে না। লাস্ট লাইনটা যে পল্লীগ্রামে সুশিক্ষা বিস্তারের চেষ্টা হওয়া চাই, গ্রামে গ্রামে, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গ্রামে গ্রামে কি দরকার, পাঠশালা। আর আরেকটা জিনিস, ঘরে ঘরে কি দরকার, ঘরে ঘরে চরকা এবং টেকো হইলে চাষার দারিদ্র ঘুচিবে। এটাই ছিল সর্বশেষ লাইন। এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে যে চাষার দারিদ্রটা ঘোচার জন্য, সমৃদ্ধি আনার জন্য আমাদের কি 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 করতে হবে। তো এখানে আমাদেরকে সমস্যা দেখানো হয়েছে যে কৃষকদের দারিদ্র্যের প্রধান সমস্যা হচ্ছে বিলাসিতা, দ্বিতীয়ত হচ্ছে অনুকরণ প্রিয়তা, আর তৃতীয়ত হচ্ছে কুটির শিল্পের বিপর্যয়টা। এটার মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো ঘটছে তার সমাধানও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ছিল দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যদি কোনো সমস্যা থেকে থাকে, যে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করছিলাম। বাংলার চাষার দুঃখর এই পর্যায়েতে আমরা শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এর আগে সম্পূর্ণ অংশগুলো আলোচনা করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। এই পর্যায়েতে আমরা কিছু শব্দার্থ এবং কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। শব্দার্থ টিকার মধ্যে যে টিকাগুলো বইয়ে দেওয়া আছে সেই টিকাগুলোই আমি এখানে উপস্থাপন করেছি। বেসিক্যালি আমি এর আগে প্রত্যেকটা শব্দের অর্থগুলো আলোচনা করেছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে। তো সেলা অর্থ ছেলে বা সন্তান সন্ততি অর্থ বোঝায়। পয়সা স্ত্রীলোকের মণিবন্ধনীর প্রাচীন অলংকার, বা আমরা বলতে পারি কোমর বন্ধনী বা বিসাও বলা হয়ে থাকে। অব্রভেদী বলতে অব্র অর্থ আকাশ, মেঘ ভেদকারী বা আকাশ বা মেঘ ভেদকারী, সুউচ্চ বা আকাশ চুম্বী বোঝাতে অব্রভেদী শব্দটা ব্যবহার করা হয়। বায়োস্কোপ যেটা হচ্ছে চলচ্চিত্র বা ছায়াছবি বা সিনেমা বোঝায়। কৌপিন ল্যাঙ্গট চিরবসন বা লজ্জা নিবারণের জন্য পরিধেয় সামান্য বস্ত্র, যেটা হচ্ছে হাফ প্যান্টের মতো বোঝায়। দানা খাদ্য অর্থে ছোলা, মটর, কলাই এইসব শস্যকেও দানা বলা হয়ে থাকে। ট্রামওয়ে ট্রাম চলাচলের রাস্তা, রেলওয়ের মতো রাস্তা দিয়ে ট্রাম চলে, তবে অধিকতর হালকা। বাস চলাচলের রাস্তার ভিতরেও ট্রামওয়ে থাকতে পারে। আমরা সাধারণত বিদেশি সিনেমাগুলোতে দেখি, বাংলাদেশে এখন পর্যন্ত ট্রামওয়ে নাই। চাষাই সমাজের মেরুদণ্ড। বাংলা কৃষি প্রধান দেশ। সুপ্রাচীন কাল থেকেই অন্য কুটির শিল্পের মতো সামান্য বৃত্তি থাকলেও কৃষি এই দেশের মানুষের জীবনযাপনের প্রধান বৃত্তি। যেহেতু কৃষি প্রধান দেশ হওয়ার কারণেই আমরা বলে থাকি চাষাই অর্থাৎ কৃষকই সমাজের মেরুদণ্ড। পাছায় জোটেরা তেনা, পাট উৎপাদনকারী কৃষকদের চরম দারিদ্র্যের পরিচয় দেওয়া হয়েছে। এখানে আমরা এর ব্যাখ্যাটা এর আগের ভিডিওতে করেছি, এখানেও ব্যাখ্যাটা লেখা আছে। আমরা এরপরে দেখি পখাল অর্থ পান্তা, যেটা আমরা বলেছি মোহিতে পৃথিবীতে। টোকা অর্থ সুতা পাকাবার যন্ত্র, টেকা বলা হয়ে থাকে। এন্ডি মোটা রেশমি কাপড়। বেলোয়ারের চুড়ি উৎকৃষ্ট স্বচ্ছ গাছে প্রস্তুত চুড়ি। এই পর্যায়েতে আমরা রচনা উৎস নিয়ে আলোচনা করব।
চাষার দুঃখ শীর্ষক রচনা বাংলা একাডেমি প্রকাশিত রোকেয়া রচনাবলী থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এই প্রবন্ধটা রোকেয়া রচনাবলীর অন্তর্গত। মূল বিষয় এখানে এই রচনার মূল বিষয়টা হচ্ছে ভারতবর্ষের কৃষকদের শোচনীয় অবস্থা, অর্থাৎ দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। প্রবন্ধটি তৎকালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার দলিল, অর্থাৎ এক ধরনের দলিল হিসেবে এটা উপস্থাপিত হয়েছে। সেই সময়টাতে যে দারিদ্র্যপীড়িত কৃষকরা কি পর্যায়টাতে ছিল সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান নামক পত্রিকায় এবং পরবর্তীতে এটির রোকেয়া রচনাবলীতে অন্তর্ভুক্ত করা হয়। এরপর আসি সংখ্যাবাচক কিছু তথ্য। সাধারণত আমরা সংখ্যাবাচক তথ্যগুলোতে অনেক বেশি হেরফের করে ফেলি, যে কোনটা কি ধরনের 2 সের 5 সের বা 5 আনা 8 আনা এই ধরনের কথাগুলো যেখানে লেখা ছিল সেটা, তার কারণে আমরা বলবো যে এই পৃষ্ঠাটা বা এই স্লাইডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। অব্রবেদী পাকা বাড়ির কথা বলা আছে, সেই পাকা বাড়িটা 5 তলার কথা বলা আছে, যে অব্রবেদী পাকা বাড়ি 5 তলা সুউচ্চ বাড়ি। জমিরনের সময় 1 সের তেল ছিল 2 গন্ডা পয়সায় 1 সের তেলের দাম ছিল। পুরুষেরা বহু কষ্টে স্ত্রীদের জন্য জোগাড় করত 8 থেকে 9 হাত কাপড় আর নিজেরা কৌপিন পরতো। সামান্য অসুখে নারী টিপে 8 থেকে 10 জন ডাক্তার। সকল সংখ্যাবাচক শব্দগুলো এখানে দেওয়া আছে। জমিরনের মাথায় তেল লাগতো প্রায় আধ পোয়া, 1 পোয়া অর্থ 250 মিলিলিটার, আধ পোয়া মানে হচ্ছে 125 মিলিলিটার। ইউরোপের মহাযুদ্ধ 7 বছর আগের, যেটা হয় হচ্ছে 1914 সাল থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ। টাকায় 8 সের সরিষার তেল, 4 সের ঘি পাওয়া যেত 50 বছর পূর্বে। বিহারের কৃষক পত্নী কন্যা বিক্রি করত 30-35 বছর আগে 2 সের খেসারির বিনিময়ে। ট্রামের ভাড়া 5 পয়সা, যাইতে আসতে লাগে 10 পয়সা। কম্বল প্রয়োজন হয় না যদি 4-5টা এন্ডি কাপড় থাকে, তাহলে আর কম্বলের প্রয়োজন হয় না। ভারতবাসী অসভ্য বর্বর ছিল প্রায় 150 বছর আগে। জুট মিলের কর্মচারীরা বেতন পায় 500 থেকে 700 টাকা। এন্ডি কাপড় টিকে প্রায় 40 বছর, অর্থাৎ অনেক বেশি দীর্ঘস্থায়ী একটা এন্ডি কাপড়। ওই সময়ে রংপুরের টাকায় চাল পাওয়া যেত 25 সের, 1 টাকায় 25 সের, এবং বর্তমানে অর্থাৎ রোকেয়ার সময়টাতে 3 থেকে 4 সের। চাষের দুঃখ প্রবন্ধে ভারতের রাজ্যের কথা বলা হয়েছে, মোট 4টি রাজ্যের কথা বলা হয়। 1 কলকাতা, উড়িষ্যা, আসাম এবং বিহার। এখন টাকায় কত সের চাল পাওয়া যায় সেটা হচ্ছে 3 থেকে 4 সের চাল পাওয়া যায়। এরপর আসি কিছু এক কথায় উত্তর যেগুলো, সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো আছে সেগুলো একটু আলোচনা করি। পাছায় জোটে না তেনা, এটা কৃষকদের চরম দারিদ্রতার প্রকাশ পেয়েছে। আরে এখন আমরা সভ্য হয়েছি, এটা সবচেয়ে বড় ব্যঙ্গ করা হয়েছে এই প্রবন্ধটাতে। তাহাদিগকে বিষে জর্জরিত করিয়া ফেলিয়াছে, এখানে বিষে বলতে বোঝাচ্ছে বিলাসিতায় জর্জরিত করিয়া ফেলেছে। মরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, এটা কৃষকদের সচ্ছল অবস্থা বোঝানো হয়েছে এই অংশটাতে। কৃষকদের দুরবস্থার জন্য দায়ী কৃষক পত্নীর বিলাসিতা। ধান্য যার বসুন্ধরা তার, উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এই উক্তি দ্বারা জবরদস্তি বোঝানো হয়েছে। গ্রামের লোকেরা সভ্য হইয়াছে তাই দেশি শিল্প বিলুপ্ত হইয়াছে। এরপর আসি গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। প্রবন্ধের মূল আলোচ্য বিষয় হচ্ছে চাষার দুঃখ বা চাষার দারিদ্র্য। কৃষক কন্যার নাম ছিল জমিরন, যার মাথায় আধ পোয়া তেল লাগতো। কণিকা অঞ্চলে শুটকি উপাদেয় ব্যঞ্জন বা সবচাইতে বেশি খাদ্য হিসেবে পরিগণিত হতো। এন্ডি কাপড় রংপুর এবং আসামে উৎপন্ন হয়। এন্ডি মানে বোঝায় হচ্ছে রেশমি সুতাকে এন্ডি বলা হয়। লর্ড কারমাইকেলের পাওয়া দেশি রুমালের উৎপত্তি স্থল মুর্শিদাবাদের কোনো এক গ্রামে অট্টালিকার চূড়ায় আছে বড় বড় ঘড়ি। কৃষক তাদের সমৃদ্ধি হারিয়েছে বিলাসিতার কারণে, কৃষক পত্নীর বিলাসিতার কারণে। বর্ণহীন এন্ডি কাপড়ের পরিবর্তে জুট ফানেল ব্যবহৃত হয়। পল্লীগ্রামের দুরবস্থার প্রতি দেশবন্ধু নেতৃবৃন্দ বা সমাজসেবকের নজর পড়েছে। জমিরনের মাথায় তেল দেওয়ার জন্য তার মা তাকে রাজবাড়িতে নিয়ে যেতেন, যেহেতু তার মাথায় আধ পোয়া তেল লাগতো এই কারণে। কণিকা অঞ্চলের মানুষ ভাতের সাথে লবণ ছাড়া অন্য কিছু জোগাড় করতে পারতো না। এন্ডি কাপড় পরবর্তীতে আসাম শিল্প নামে পরিচিত লাভ করে। শিক্ষা এবং সম্পদে প্রথম প্যারাতে বলা আছে, আমরা অন্যান্য দেশ এবং জাতির সমকক্ষ হয়েছি। এখন তাদের কাপড় ধোয়ার জন্য সোডা বা ধোপার প্রয়োজন হয়।
তাদের বলতে কৃষক পত্নীদের কথা বলা আছে। এখন আমাদের সভ্যতা এবং ঐশ্বর্য, যেটা আমাদের হচ্ছে আধুনিকতা বোঝানো হয়েছে, রাখার জায়গা নাই। ঐতিহ্য বাঁচাতে ঢাকায় মসলিন পুনরুদ্ধার করতে হবে। কিসের জন্য ঢাকায় মসলিন পুনরুদ্ধার করতে হবে? সেটা হচ্ছে ঐতিহ্য বাঁচানোর জন্য। রংপুরে মানুষ দারিদ্রতার জন্য চাউল কিনতে না পেরে লাউ, কুমড়া, শাক এগুলো সিদ্ধ করে খেত। অতীতে গ্রামের রমণীরা বেড়াতে গেলে তাদের হাতে টেকো থাকতো, টেকো দিয়ে সুতা কাটতো। সমাজের মেরুদণ্ড বলা হয়েছে চাষাদেরকে। কৃষকেরা এখন শিরে বাঁকা তেজ দিয়ে টাক ঢেকে রাখে, অর্থাৎ তাদের অভাবটাকে ঢেকে রেখে তারা বিলাসিতাটাকে দেখিয়ে রাখে। একটি চাউল পরীক্ষা করলে হাড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়। এখানে একটি চাউল বলতে বঙ্গদেশকে বোঝানো হয়েছে, আর হাড়ি ভরা ভাত বলতে ভারত, সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। কৃষকদের দুর্দশা এবং দারিদ্রতার জন্য দায়ী বিলাসিতা এবং অনুকরণ প্রিয়তা। জুট মিলের কর্মচারীরা নববিহালে জীবনযাপন করে। বঙ্গের তৎকালীন গভর্নরের নাম ছিল লর্ড কারমাইকেল। রংপুর জেলার কৃষকেরা কৌপিন পরিধান করত, কৃষকেরা, পুরুষেরা আর স্ত্রীরা ৮-৯ হাত কাপড় পরিধান করতে পারত। শতাধিক বছর পূর্বে কৃষক রমণী স্বহস্তে চরকায় সুতা কেটে কাপড় প্রস্তুত করত, কাপড় কাচার জন্য খার প্রস্তুত করত। এভাবে তারা জীবনযাপন করত। কৃষকদের মুমূর্ষু অবস্থা থেকে মুক্তির জন্য রোকেয়া গ্রামে পাঠশালা প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন। বিহারে 2 সের খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি করত। এন্ডি আসাম শব্দ। চাষার অন্ন বস্ত্রের অভাব ছিল না যখন তারা অসভ্য বর্বর ছিল 150 বছর পূর্বে। কৃষকদের দারিদ্র্যের অন্যতম কারণ গ্রামীণ কুটির শিল্পের বিপর্যয়। সাতভায়া গ্রামের মানুষ পখাল ভাতের সাথে, অর্থাৎ পান্তা ভাতের সাথে লবণ জোড়াতে পারত না, যার কারণে তারা সমুদ্রের পানিতে চাল ধুয়ে নিত। জুট উৎপাদনকারীদের পাছায় তেনা জোটে না। অসহ্য শীতে কৃষকরা বিচালি বা পোয়াল খড়ের উপর শয্যায় শয়ন করত। মুটে মজুর ট্রাম না হলে 1 পাও নড়তে পারে না, আর ট্রামের ভাড়া 5 পয়সা, আসতে যাইতে 10 পয়সা। 150 বছর পূর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল। ভারতের সভ্যতার অগ্রসরে কৃষকদের অবস্থা শোচনীয়। তাহলে কি ভারতে কৃষকদের অবস্থা শোচনীয় হয়েছে সভ্যতার অগ্রসরের কারণে। সভ্যতার নিদর্শন যে অস্বীকার করেছে, রোকেয়া তাকে নিমক হারাম বলেছে। নিমক হারামের বাংলা বলতে গেলে অকৃতজ্ঞ বলা হয়। অকৃতজ্ঞ বলেছেন। কণিকা উড়িষ্যার অন্তর্গত একটি রাজ্য, অর্থাৎ উড়িষ্যার অন্তর্গত একটি রাজ্যের নাম কণিকা। বিলাসিতার অপর নাম হচ্ছে অনুকরণ প্রিয়তা, এটা বলা আছে। বিলাসিতার অন্য আরেকটা নাম অনুকরণ প্রিয়তা। ইন্ডিগো টি বিদেশে চালান যায় আসাম থেকে। দেশি রেশমি রুমালের জন্মস্থান আবিষ্কার করেছেন লর্ড কারমাইকেল, সেটা মুর্শিদাবাদের কোন এক গ্রামে। কোন কোন ক্ষেত্রে আমরা পৃথিবীর অন্যান্য দেশ এবং জাতির সমকক্ষ হয়েছি শিক্ষা এবং সম্পদে। প্রথম প্যারাতেই বলা আছে, এখন আমাদের সভ্যতা এবং ঐশ্বর্য রাখার স্থান নেই। শিরে বাঁকা তাজ, এটা তাজ হবে, তাজ দিয়ে ঢেকে রাখে টাক। প্রবন্ধে 4টা প্রদেশের কথা বলা আছে, কলকাতা, বিহার, উড়িষ্যা এবং আসাম। স্থান বলা আছে রংপুর এবং কণিকা অঞ্চল, এবং একটা গ্রামের কথা বলা আছে, সেটা হচ্ছে সাতভায়া গ্রাম। পাছায় জোটে তেনা, সেটা বলা আছে। পাট উৎপাদনকারীদের কথা বলা আছে। সমগ্র ভারতের বিষয় ছেড়ে আলোচনা করা হয়েছে বঙ্গদেশের বা বাংলার অঞ্চলের। সমস্ত পৃথিবীকে সর্বশান্ত করেছে মহাযুদ্ধ। সাতভায়া গ্রামের মানুষ সমুদ্র জলে চাল ধৌত করে লবণ কিনতে পারতো না বললে চাষীদের সভ্য হওয়া বলতে বোঝাচ্ছে অলস হওয়াকে বোঝানো হয়েছে। ঢাকায় মসলিন পুনরুদ্ধার করতে হবে ঐতিহ্য বাঁচানোর জন্য। দেশবন্ধু নেতৃবৃন্দের চাষীদের দিকে দৃষ্টি পড়েছে চাষীর সমৃদ্ধ চিন্তায়। চাষার দারিদ্র্যের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে শোষণকে। চাষাই সমাজের মেরুদণ্ড উক্তিটি উপস্থাপিত হয়েছে কৃষকের উপর নির্ভরতাকে প্রকাশ পেয়েছে এখানে। চাষার দুঃখ প্রবন্ধের মূল আলোচ্য বিষয় হচ্ছে চাষির দারিদ্রতা। চাষির অভাব এর মূল কারণ স্ত্রীদের বিলাসিতা। চাষের দারিদ্র, নবাবী চাল চলে পাটকলের কর্মচারীরা। রংপুর অঞ্চলের চাষিরা পরিধান করত কৌপিন। আর কণিকা রাজ্য অবস্থিত উড়িষ্যায়। উড়িষ্যার একটা অঞ্চলের নাম হচ্ছে কণিকা। বিহার অঞ্চলের কৃষক 2 সের খেসারি বিনিময়ে কন্যা বিক্রয় করত। কণিকা রাজ্যের কৃষকদের পরম উপাদেয় ব্যঞ্জন বলে পরিগণিত হতো শুটকি মাছ। সমুদ্র জাল, কণিকা রাজ্যের কৃষকদের পরম উপাদেয় ব্যঞ্জন বলে পরিগণিত হতো শুটকি মাছ। এন্ডি কাপড় ফ্লানেলের সাথে তুলনীয়। রেশমি রুমাল তৈরি হতো মুর্শিদাবাদের কোন এক গ্রামে। চরকায় এন্ডি সুতার প্রচলন বহুল পরিমাণে হওয়া বাঞ্ছনীয়।
পাট চাষের পরিবর্তে কার্পাসের চাষ প্রচুর পরিমাণে হওয়া উচিত বলে মনে করেন বেগম রোকেয়া। ধান্য তার বসুন্ধরা যার বলতে বোঝানো হয়েছে জবরদস্তি, আবারও বলতেছি এখানে জবরদস্তি বোঝানো হয়েছে। চাষিরা তাদের অতীত সমৃদ্ধি হারিয়েছে অলসতার কারণে। এবং ইউরোপের মহাযুদ্ধ বলতে প্রথম বিশ্বযুদ্ধকে বোঝানো হয়েছে, যেটি 1914 থেকে 1918 সাল পর্যন্ত 4 বছর পর্যন্ত ব্যাপ্তি ছিল। এই ছিল সম্পূর্ণ অংশ, অর্থাৎ চাষার দুঃখ সম্পূর্ণ আলোচনা। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ এফোর্টটুকু দেওয়ার জন্য। যদি আমি সর্বোচ্চ এফোর্টটা দিয়ে থাকি, আপনারা যদি মনে করেন যে আমি কিছুটা আপনাদের উপকার করতে পেরেছি, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো আপনার কলেজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন। এই বলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।